যেটা বলছিলাম যে আহ, আমরা কি বলছি যে ভেক্টর যার যদি একটা বিট থাকে তাকে আমরা কি বলি ভেক্টর বলি, ঠিক স্কেলার বলি সরি। আর যার মাল্টিপল মোর দেন ওয়ান বিট থাকে তাকে আমরা কি বলবো, এটা ভেক্টর লেখছে, এটা ভেক্টর হবে, ভেক্টর বলবো। ক্লিয়ার? যেমন রেজিস্টার বা ওয়্যার, আমরা যে দুইটা ডেটা টাইপ শিখছি, যে দুইটাকে আমরা কি করতে পারি, আইদার স্কেলার হিসেবে ডিফাইন করতে পারি অথবা ভেক্টর হিসেবে ডিফাইন করতে পারি। যখন স্কেলার হিসেবে ডিফাইন করব, সাপোজ এখানে যেটা লিখছি, সাপোজ ওয়্যার এ লিখলাম, তার মানে কি এটা কি একটা মাত্র ভ্যালু এবং তার একটাই বিট, ঠিক আছে? একটা একটা কম্পোনেন্ট ডিফাইন করতেছে যার একটা মাত্র বিট, দ্যাট মিনস সেটা কি, সেটা একটা স্কেলার। কিন্তু আমি যদি এইভাবে লিখতাম, সাপোজ ওয়্যার 2:0 এ, দ্যাট মিনস এ যে ভ্যারিয়েবলটা, এ একটা ভ্যারিয়েবল, তার বিট কয়টা এখানে ডিফাইন করতেছে, একটা 0 1 আর 2, তিনটা, রাইট? বা আমি বিটের জন্য যদি আলাদা আলাদা ভ্যারিয়েবল ডিফাইন করতে তাহলে কি লাগবে, এখানে কমা দিয়ে এ বি সি। বুঝতে পারছেন জিনিসটা? তখন এটা কি হবে, তখন এটা ভেক্টর হয়ে যাবে। আমি কিন্তু যদি আমার এটা একটা মাত্র বিট থাকে তাহলে সেটা কি হবে বলেন? স্কেলার হবে। গুড, ওকে, ঠিক আছে, লেটস মুভ অন। ক্লিয়ার? এরপর কি আছে, সেম জিনিসটা আমি যদি অ্যারে আকারে লিখতে চাই, অ্যারের মধ্যে ডিফারেন্সটা কোথায়? অ্যারের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে আহ, দেখতে পাচ্ছেন যে অ্যারেতে কি হয়, আমরা স্কেলারের জন্য কি যে কোনো একটা ভ্যালু, মনে করেন মাল্টিপল, একটা ওয়ান ডাইমেনশন ভেক্টর যখন ডিফাইন করছি তখন সেটা ছিল কি ওয়ান ডাইমেনশন, কিন্তু অ্যারের ক্ষেত্রে সেটা মাল্টিপল ডাইমেনশন। যেমন আমি দেখতে পাচ্ছি এখানে কি করছে, ইন্টিজার নামে কাউন্ট নামের একটা অ্যারে নিছে, যার কি একটা রোজ আছে একটা কলাম আছে, অনেকটা ম্যাট্রিক্স এর মতো, ঠিক আছে? যখন আমরা অ্যারে ডিফাইন করব তখন আমরা কি হবে, একটা ম্যাট্রিক্স এর মতো তার রোজ থাকবে কলাম থাকবে, মানে দুইটা ভ্যারিয়েবল, দুইটা বিট থাকবে, দুই টাইপস এর বিট থাকবে। যেমন মনে করেন আমরা যখন ভেক্টর ডিফাইন করছি তখন আমরা কি একটাই মাত্র বিট ছিল এ এর জন্য, রাইট? মানে কোন শুধু রোজ ছিল। কিন্তু আমি যখন অ্যারে ডিফাইন করবো তখন তার কি থাকবে, রোজ থাকবে কলাম থাকবে। বুঝতে পারছেন এই ডিফারেন্স, ডিফারেন্স। আর অ্যারেটার লেখার স্টাইল হচ্ছে আমার ভ্যারিয়েবলটার পরে লিখি, আর হচ্ছে ভেক্টর আর স্কেলার হচ্ছে ভ্যারিয়েবলটার আগে লিখি। দেখেন এটা এ এর আগে লিখছিলাম না, কয়টা তার বিট থাকবে সেটা এ লেখার আগে লিখছিলাম। আর হচ্ছে আহ, যখন আমরা অ্যারে ডিফাইন করব তখন আমরা কাউন্ট যে নামটা, কাউন্ট লেখার পরে ডিফাইন করছি। দেখতে পাচ্ছেন? যেমন এখানে কি আছে, এখানে একটা রেজিস্টার নিছে, রেজিস্টারটা হচ্ছে আপনার, এটা ইটসেলফ একটা স্কেলার, একটা রেজিস্টার ভেক্টর, একটা রেজিস্টার নিছে, কিন্তু প্রত্যেকটা রেজিস্টার মেমোরি নাম যে সেট করছে, মেমোরির একটা অ্যারে হিসেবে ছিল, যে অ্যারে হিসেবে তার হচ্ছে আহ চারটা রো তিনটা কলাম আছে। বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে, লেটস মুভ অন। আমি একটু ফাস্ট যাব কারণ হচ্ছে আপনাদের ম্যাক্সিমামই আসলে পরিচিত, এই জন্য আসলে আমি একটু ফাস্টলি যাব, ঠিক আছে? কারণ আসলে আমাদের অনেক কিছু কভার করতে হবে। আচ্ছা, আচ্ছা, লেটস আপনারা জানাচ্ছেন আমরা কিভাবে মডিউল লিখি, কোন একটা মডিউল লেখার বেসিক হচ্ছে আমরা মডিউল, কোন একটা মডিউল লেখার সিস্টেমটা কি, কেউ একজন বলেন একটা মডিউল কিভাবে লিখি আমরা? এনিওয়ান? ভেরিলগের ক্ষেত্রে আমরা মডিউল কিভাবে লিখি? মডিউল লিখে দেন, মডিউলের একটা নাম ডিক্লেয়ার করে পরে আবার লাস্ট এন্ড মডিউল এর হ্যাঁ, মাঝখানে নাম ডিক্লেয়ার করবার ভিতরে কি ইনপুট আউটপুট ডিফাইন করে দিই, দেন অথবা বাইরে আমরা কি আলাদাভাবে ইনপুট বা আউটপুট ডিফাইন করি, দেন আমরা যে কাজটা করতেছি সেটা লিখি, দেন আমরা কি এন্ড মডিউল লিখি, রাইট? এভাবে তো লিখি। রেসপন্স প্লিজ। জি স্যার। ওকে, ঠিক আছে। তো আমরা এইভাবে মডিউল ডিফাইন করি, ঠিক আছে? তো মডিউল সম্পর্কে আপনারা জানেন, আমরা পোর্ট এইভাবে ডিফাইন করি, ইনপুট আউটপুট, দেন আমরা ইনপুট আউটপুটের যে ভ্যারিয়েবল গুলো সেগুলো ডিফাইন করি, ঠিক আছে? সেটা সম্পর্কে আপনার ফ্যামিলিয়ারাইজ আছেন। তারপর আমরা কি, আমরা ডিফারেন্ট টাইপস অফ হচ্ছে ভেরিলগ কোডিং শিখবো, এটা মনে হয় আপনারা শিখে আছেন। ফার্স্ট অফ অল, ফার্স্ট অফ হচ্ছে গেট লেভেল মডেলিং। গেট লেভেল মডেলিং কি? গেট লেভেল মডেলিং হচ্ছে আমরা যদি কোনো একটা
কোডকে গেট লেভেল থেকে ওয়্যার দ্বারা প্রত্যেকটা ওয়্যার ওয়াইজ মডেলিং করি, সেটাকে আমরা কি বলবো, গেট লেভেল মডেলিং। যেমন আমরা যদি কোডটা একটু দেখি, আমরা একটা ফুল অ্যাডার ডিজাইন করতেছি, কিন্তু ফুল অ্যাডার ডিজাইন করার জন্য আমরা কি করতেছি, প্রত্যেকটা ওয়্যার হিসাব করছি, যেমন ওয়্যার 1, ওয়্যার 2, ওয়্যার 3, ওয়্যার 4, প্রত্যেকটা ওয়্যার ধরে কোন ওয়্যারের জন্য কোনটা যাচ্ছে সেটা হিসাব করতেছি। এক্সঅর গেট কোন কোন ওয়্যার দ্বারা তৈরি করা হয়েছে, এন্ড গেট কোন কোন ওয়্যারের কম্বিনেশনে তৈরি, আবার আরেকটা এন্ড গেট কোন কোন ওয়্যারের কম্বিনেশনে তৈরি, দেন ওভারঅল এই এন্ড গেটটা কোন এক্সঅর গেটটা আবার কোন কোন ওয়্যার দ্বারা তৈরি। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট ধরে ধরে আমরা যদি করি, সেটাকে আমরা কি বলি, গেট লেভেল মডেলিং বলি। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ভেরিয়েবল কোডিং। দেন আমরা কি, এটা মনে হয় আপনারা করে আসছেন 4-1 ফার্স্টের দিকে করাইছিল একদম, যে আপনারা স্যার। গেট লেভেল মডেলিং কিভাবে করবেন। তারপরে কি আছে, তারপরে হচ্ছে আপনার ডেটা ফ্লো। ডেটা ফ্লো মডেলিংটা কি? ডেটা ফ্লো মডেলিং হচ্ছে আমার ইনপুটের কম্বিনেশন অনুযায়ী আউটপুট কিরকম আসবে, সেটাকে আমরা কি বলি, ডেটা ফ্লো মডেলিং। ঠিক আছে, যেমন মনে করেন এখানে আমি যদি কোডটা দেখেন, ডিকোডের একটা কোড দেওয়া আছে এক্সাম্পলটা, সেখানে আমরা কি বলছি, অ্যাসাইন দিয়ে বারবার করছি। তো অ্যাসাইন প্রথমটা কি 0-0, দেখেন 0-0 এর জন্য আমার আউটপুটের হিসাবটা কি হতে পারে, তারপর হচ্ছে 0-1, দেখেন 0-1, তারপরে কি 1-0, 1-0 এর জন্য আমার কোডটা করছি, দেন 1-1। ঠিক আছে, এটাকে আমরা কি বলি, ডেটা ফ্লো মডেলিং। এখানে কিছু আপনার পয়েন্টস আছে ডেটা ফ্লো মডেলিং এর সুবিধা অসুবিধা, রিডিং করবেন, নট নেসেসারিলি এত বেশি ইম্পর্টেন্ট, জাস্ট একটু মনে রাখবেন যে আসলে সুবিধা আর অসুবিধা কি, প্রত্যেক মডেলিং এর সুবিধা আর অসুবিধা আছে, এটা একটু দেখবেন। ওকে, তারপরে কি আছে, ডেটা ফ্লো মডেলিং এর পরে আছে আপনার বিহেভিয়ারাল মডেলিং। মেইনলি আমরা এটা নিয়ে কাজ করবো, যেটাকে অ্যাকচুয়ালি আমরা আপনারা 4-1 এর মেজরিটি যে স্টাইলে কোডিং করছেন, সেটা হচ্ছে বিহেভিয়ারাল মডেলিং। আমরা আসলে এখানে মেইনলি বিহেভিয়ারাল মডেলিং নিয়ে কাজ করবো, কারণ এটা কি হয়, এটা হচ্ছে হাইয়েস্ট লেভেল অফ অ্যাবস্ট্রাকশন হয়। মানে কোন একটা পার্টিকুলার কোডের ক্ষেত্রে আমরা যদি ম্যাক্সিমাম লেভেল অফ অ্যাবস্ট্রাকশন চাই, তাহলে অবভিয়াসলি বিহেভিয়ারাল মডেলিং। বিহেভিয়ারাল মডেলিং একটা ড্রব্যাক হচ্ছে, সেখানে আপনার ডিলে মডেলিং করা যায় না। আমরা জানি যে প্রত্যেকটা গেটের ক্ষেত্রে কিন্তু রাইস টাইম, ফল টাইম বা ডিফারেন্ট টাইপস অফ ডিলে হয়ে থাকে। সো এই ডিলে মডেলিংটা আসলে বিহেভিয়ারাল মডেলিং করা যায় না। বিহেভিয়ারাল মডেলিং এ আমরা সবসময় কি করি, অলওয়েজ ব্লকটা ইউজ করি, অলওয়েজ ব্লক বা ইনিশিয়াল বা এই টাইপের ব্লক গুলো ইউজ করা থাকে বিহেভিয়ারাল মডেলিং। ঠিক আছে, তো ডিপেন্ড করে বিহেভিয়ারাল মডেলিং এর উপর ডিপেন্ড করে আসলে দুই ধরনের প্রসিডিউরাল ব্লক ইউজ করি আমরা। একটা হচ্ছে ব্লকিং প্রসিডিউরাল অ্যাসাইনমেন্ট, আর হচ্ছে নন ব্লকিং প্রসিডিউরাল অ্যাসাইনমেন্ট। প্রসিডিউরাল অ্যাসাইনমেন্টটা কি, প্রসিডিউরাল ব্লকসটা কি, আমরা কোন একটা কাজ করার জন্য আসলে যে প্রসিডিউরে কোন একটা কমান্ড দিয়ে থাকি, সেটাকে আমরা কি বলবো, প্রসিডিউরাল ব্লক বলবো। এটা দুই ধরনের আমরা আগেই বললাম। তো ব্লকিংটা কি, ব্লকিং এর এক্সাম্পল যদি আমরা একটু দেখি, আমরা ডিরেক্ট চলে আসি এক্সাম্পলে। ব্লকিং এক্সাম্পলটা কি, তারা হচ্ছে মাল্টিপল টাস্ক হচ্ছে একসাথে করতে পারে না, তারা কি করে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টাস্ক ইন্ডিভিজুয়াল ক্লকের উপর ডিপেন্ড করে। যেমন মনে করেন সাপোজ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ একটা তিনটা ভ্যারিয়েবল আছে, যদিও সি এর কোনো কাজ নাই এখানে, বা এ এর ভ্যালুটা কত 1, রাইট, বি এর ভ্যালুটা কত 0। ঠিক আছে, এখন কি করছে, আমরা কি করছি, যখন অলওয়েজ এট দ্য রেট অফ পজিটিভ এইজ ক্লক, দ্যাট মিনস পজিটিভ এইজ ক্লক মানে কি, আমরা মনে করেন কোন একটা এটাও জানেনি যে পজিটিভ এইজ পেলে সে হচ্ছে ট্রিগার্ড হবে, রাইট, কোনো কিছু পজিটিভ এইজ পেলে সে ট্রিগার্ড হয়, এটাকে আমরা যেন লিখি পজিটিভ এইজ ক্লক। ঠিক আছে, দ্যাট মিনস যখন পজিটিভ এইজ পাবে, তখন সে কি করবে, এ এর মধ্যে হচ্ছে বি এর ভ্যালুটাকে স্টোর করবে। এখন বি এর ভ্যালু কত ছিল, 0, রাইট, যখন বি এর ভ্যালুটা এ এর মধ্যে স্টোর করবো, তখন এ এর ভ্যালু কত হয়ে যাবে, 1, সরি আমি কি বললাম, এ এর ভ্যালু 0 হয়ে যাবে, কারণ এর ভ্যালু ইনিশিয়ালি কত ছিল, 1, রাইট। ইয়েস স্যার। তো এটা গেল ফার্স্ট পজিটিভ এইজ ক্লকের ক্ষেত্রে, রাইট। এখন ব্লকিং স্টেট অ্যাসাইনমেন্ট বা ব্লকিং স্টেটমেন্ট সুবিধা বা অসুবিধা যেটা বলেন, অসুবিধাটা কি, সে মাল্টিপল কাজ একসাথে করতে পারে না। তার মানে কি, এই পজিটিভ এইজ ক্লকটা কিন্তু অলরেডি সে বুকড, তার কাজ হয়ে গেছে, সে হচ্ছে বি এর ভ্যালুটা এর মধ্যে স্টোর করছে। আমি যখন পরবর্তী একটা পজিটিভ এইজ ক্লক পাবে, তখন যে সে কি করবে, তখন হচ্ছে এই এ এর ভ্যালুটা বি এর মধ্যে স্টোর করবে, কিন্তু তখন কিন্তু অলরেডি এর ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে, রাইট। এর ভ্যালুটা চেঞ্জ হয়ে কখন কত হয়েছে, এর ভ্যালু এখানে 0 হয়ে গেছে না, কজ আগের পজিটিভ ক্লকে কি হয়েছে, এর ভ্যালু 0 হয়ে আছে। তার মানে যখন পরবর্তী পজিটিভ ক্লকে আমি কি করতেছি, এর ভ্যালুটা বি এর মধ্যে সেভ করতেছি, তখন সেই বি এর ভ্যালু কত, এর ভ্যালু কত আছে, এখানে 0 আছে না। জি স্যার।
সেটা কি বি এর সেভ হচ্ছে, তার মানে বি এর ভ্যালু 0 হচ্ছে, তার মানে কি আমি এ আর বি এর ভ্যালুটা একসাথে ইন্টারচেঞ্জ করতে পারতেছি না। বুঝতে পারছি? একই পজিটিভ, একই ক্লক বা একই পালসের মধ্যে হচ্ছে আমি এ আর ভ্যালু বি এর ভ্যালুটা ইন্টারচেঞ্জ করতে পারতেছি না ব্লকিং অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে। বাট নন ব্লকিং অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে সিনট্যাক্সের ডিফারেন্সটা দেখেন, আমরা এইভাবে সিনট্যাক্সটা ডিফাইন করি নন ব্লকিং অ্যাসাইনমেন্ট গুলাকে, আর ব্লকিং অ্যাসাইনমেন্টে আমরা ডিরেক্ট ইকুয়াল লিখি, ঠিক আছে? তো নন ব্লকিং অ্যাসাইনমেন্টে আমরা কি করতে যাচ্ছি, এ এবং বি এর ভ্যালুটা ইন্টারচেঞ্জ করতে যাচ্ছি। এ এর ভ্যালু ইনিশিয়ালি কত 1, আর বি ভ্যালু ইনিশিয়ালি কত 0, ঠিক আছে? অবভিয়াসলি অলওয়েজ জন্য বিগিন দিতে হয়, এন্ড দিতে হয়। যখন আমি এভাবে লিখবো তখন আমরা কি হচ্ছে, বি এর ভ্যালুটা এ এর মধ্যে অ্যাসাইন হচ্ছে, আবার সেম একই টাইমে এ এর ভ্যালুটা বি এর মধ্যে অ্যাসাইন হচ্ছে। দ্যাট মিন্স কি, এখানে ইনিশিয়াল ভ্যালু কত, বি এর ইনিশিয়াল ভ্যালু কত 0, সেটা কি এ এর মধ্যে চলে যাচ্ছে। আর এ এর ইনিশিয়াল ভ্যালু কত 1, সেটা কি বি এর মধ্যে চলে যাচ্ছে। তার মানে যখন এই কাজটা শেষ হবে তখন এ এর ভ্যালু কত হবে 0 হয়ে যাবে, আর বি এর ভ্যালু কত হবে 1 হবে। দ্যাট মিন্স আমি সাইমালটেনিয়াসলি দুইটা ভ্যারিয়েবল ভ্যালু ইন্টারচেঞ্জ করতে পারছি। বুঝতে পারছি? জি স্যার। ওকে, তো এটাই হচ্ছে আমার ব্লকিং স্টেটমেন্ট আর নন ব্লকিং স্টেটমেন্টের মধ্যে ডিফারেন্স। ওকে, আচ্ছা, এটা হচ্ছে শেষ হলো। আচ্ছা, এরপরে কি আমরা কিভাবে অলওয়েজ ব্লক ইউজ করি? আমরা অলওয়েজ ব্লকের ক্ষেত্রে কি ইউজ করতে পারি? আমরা ভিতরে ভ্যারিয়েবলটা ডিফাইন করতে পারি, অথবা কিভাবে লিখতে পারি, কমা দ্বারা লিখতে পারি, অথবা আমরা কি লিখতে পারি, স্টার লিখতে পারি। আপনার মোস্ট প্রবাবলি অলওয়েজ এর ভিতরে সবসময় ভ্যালু ইউজ করার সময় স্টার লিখছিলেন, রাইট? কতবার জি মনে স্যার। স্টার লেখা মানে হচ্ছে আমরা সবগুলা ওরা কি করে এক্স ওয়াই এ বি সবগুলা ওরা ভ্যারিয়েবল হিসেবে ডিফাইন করে নেয়, ঠিক আছে? স্টার লিখলে আসলে আমরা ইন্ডিভিজুয়ালি ভ্যারিয়েবল গুলা ডিফাইন করা লাগে না। আরেকটা কি, আরেকটা হচ্ছে অলওয়েজ এর ভিতরে আমরা কিভাবে লিখতে পারি, পজিটিভ ক্লক বা নেগেটিভ ক্লক। দ্যাট মিন্স হচ্ছে সেন্সিটিভিটি লেভেল বলা হয় এটাকে, ঠিক আছে? আমরা সেন্সিটিভিটিটা ডিফাইন করে দিচ্ছি। হ্যাঁ, এই ব্র্যাকেটের ভিতরে আমরা কি করতেছি, অলওয়েজ এর মধ্যে সেন্সিটিভিটি বলে দিচ্ছি আসলে সে পজিটিভ এইচ ক্লকের জন্য ট্রিগার্ড হবে, নাকি নেগেটিভ এইচ ক্লকের জন্য ট্রিগার্ড হবে, নাকি কোন কন্ডিশনের জন্য ট্রিগার্ড হবে, সেটা আমরা ডিফাইন করে দিচ্ছি। ওকে, তার সেন্সিটিভিটি লিস্টটা আমরা বলে দিচ্ছি। আচ্ছা, এটা তো এইভাবে আমরা অলওয়েজ ব্লকটা ইউজ করি। তারপরে এরপর হচ্ছে আমরা কিভাবে ইফ এলস স্টেটমেন্ট ইউজ করি, ঠিক আছে? আচ্ছা, ইফ এলস স্টেটমেন্ট হচ্ছে, অবভিয়াসলি আমরা জানেন ইফ এলস কন্ডিশন আমরা কখন একটা কন্ডিশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা ইফ এলস স্টেটমেন্টটা ইউজ করে থাকি। যেটা হচ্ছে এখানে একটা কথা বলা আছে কি, দেখা আছে ইন হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশন, ইন রিয়েল হার্ডওয়্যার মাল্টিপ্লেক্সার আর ইউজড টু ইমপ্লিমেন্ট দিস টাইপ অফ কন্ডিশন। দ্যাট মিন্স হচ্ছে আমরা যদি ইফ এলস কন্ডিশনটাকে আমরা যদি, যেটা বললাম যে আমরা এটা হচ্ছে ভেরিলগ নেট লিস্ট, ভেরিলগ নেট লিস্ট থেকে যখন আমরা গেট লেভেল নেট লিস্টে যাই তখন তারা কি করে, তখন টুলস গুলা কি করে অটোমেটিক যেসব আমার কি বলবো ইকুইপমেন্টস দরকার, মনে করেন যে একটা ক্লক, মনে করেন কোন একটা কোডের ক্ষেত্রে আপনি একটা ক্লক ইউজ করছেন বা একটা ডি ফ্লিপ ফ্লপ ইউজ করছেন, ঠিক আছে? তারা কি করবে, যেমন মনে করেন পরবর্তী কোডটা একটা ডি ফ্লিপ ফ্লপের কোড, হ্যাঁ, মনে করেন একটা বড় একটা কোডের একটা ছোট একটা পার্ট হচ্ছে এই ফ্লিপ ফ্লপটা, ঠিক আছে? তখন কি করবে, যখন আপনি এই ভেরিলগ নেটলিস্ট থেকে গেট লেভেল নেটলিস্টে কনভার্ট করবেন, এই পরের স্টেপটা আর কি আমরা যেটা শিখবো। তো যখন আপনি কনভার্ট করবেন তখন কি করবে, এই গেট লেভেল নেটলিস্ট যখন দেখবে যে এটা একটা ফ্লিপ ফ্লপের কোড, তখন সে কি করবে, তাদের অলরেডি লাইব্রেরিতে এই কোডটার সম্পর্কে ফ্যামিলিয়ারাইজেশন আছে। তো যখন কল করবেন তখন তারা কি করবে, আপনার সার্কিট ইমপ্লিমেন্টেশন ক্ষেত্রে তারা বিল্ট ইন একটা ফ্লিপ ফ্লপ অ্যাড করবে। মনে করেন আমি যদি একটু দেখাই, একটু ড্র করে বোঝানোর চেষ্টা করি। মনে করেন এটা একটা চিপের ডায়েরিয়া সাপোজ, হ্যাঁ। তো আমরা কি করি, এইবার আবার চিপ ডিজাইন করতে পারি, এইবার আবার চিপ ডিজাইন করতে পারি। মনে করেন এটা আমরা এরিয়া ডিফাইন করছি, ঠিক আছে? তখন প্রত্যেকটা কম্পোনেন্ট কি আমরা বসাবো না? মনে করেন এখানে একটা গেট, কোন একটা গেট সাপোজ কোনো কিছু একটা অ্যান্ড গেট অর গেট বা কিছু একটা বসাচ্ছি, মনে করেন ক্লক স্টার ক্লক কিছু একটা বসাচ্ছি না, আমরা ডিজাইন করতেছি, আমাদের পুরো 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 একটা ডিজাইনের জন্য দরকার, ঠিক আছে? তো আমরা যে প্রসেসটা শিখবো তখন তারা কি করবে, আমাদের ক্যাডেন্সের টুলস থেকে অটোমেটিকলি এই গেট গুলাকে বসাবে, অটোমেটিকলি গেট গুলাকে বসাবে। তো তাদের কি লাইব্রেরিতে অলরেডি এই অ্যান্ড গেট বা অর গেট বা ফ্লিপ ফ্লপ বা আমরা যেসব কম্পোনেন্ট ইউজ করবো তারা লাইব্রেরিতে অলরেডি ফ্যামিলিয়ারাইজড আছে, ঠিক আছে? তখন তারা কি করে, আমি যখন কল করব কোড করে, আপনারা দেখবেন
ইনফিউড ল্যাবস কয়েকটা ল্যাবের মধ্যে আপনারা দেখতে পারবেন, যখন আমরা সিনথেসিস করতে যাবো তখন আমরা কি কোডের মধ্যে হচ্ছে এই অ্যান্ড গেট অর গেট এগুলো আসলে ভেঙে ভেঙে লিখবো না, আমরা জাস্ট অ্যান্ড লিখবো আর কিছু লিখবো না, ঠিক আছে, বা অর লিখবো। আমরা কিন্তু অ্যান্ড গেট বা অর গেটটা কিভাবে তৈরি হয়েছে যেটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি 4-1 শিখে আসছেন, অ্যান্ড গেট ডিজাইন বা অর গেটের জন্য কোড লিখছেন, এখানে আমরা অ্যান্ড গেট বা অর গেটের জন্য কোনো কোড লেখার কোনো দরকারই নাই। আমরা জাস্ট কি লিখবো, অ্যান্ড অর এগুলো লিখবো। যখন আমরা এটা লিখবো তখন সে কি করবে, লাইব্রেরিতে সে তার অলরেডি এগুলো সেভ করা আছে, বিল্ট ইন গেট গুলো সেভ করা আছে, ঠিক আছে। তারা কি করবে, যখন দেখবে যে আমি অ্যান্ড আর অর কল করছি তখন কি করবে, যেই নাম্বার অফ অ্যান্ড আর অর আমার যতগুলো লাগবে সেই অনুযায়ী তারা কি করে লাইব্রেরি থেকে নিয়ে ডিরেক্ট হচ্ছে আপনার এই চিপের ডায়েরিয়ার মধ্যে বসাবে, বুঝছেন? তো এটাকে আমরা যে বসাচ্ছে আমাদের কোড থেকে যে বসাচ্ছে এটাকে আমরা কি বলি, সিনথেসাইজেবল বলি। মানে কি, আমার কোডটা থেকে একটা ক্যাডেন্সের টুলসটা বুঝতে পারতেছি যে তারা হচ্ছে এই গেট গুলা বা এই কম্পোনেন্ট গুলা চাচ্ছে, ঠিক আছে। তো সেটাকে আমরা কি বলি, সিনথেসাইজেবল বলি, যে সিনথেসাইজ করার মতো। আমার ভেরিলগ নেটলিস্ট থেকে গেট লেভেল নেটলিস্টে সিনথেসাইজ করার মতো প্রসেসকে বলা হয় সিনথেসাইজেবল, ঠিক আছে। তো আমি যদি বলি যে ইফেস যে কন্ডিশনটা, ইফেস কন্ডিশনটা ইমপ্লিমেন্ট করার জন্য আমরা কি করি, আমরা করি হচ্ছে আপনার মাল্টিপ্লেক্সার ইউজ করি, যেটা বলা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা মাল্টিপ্লেক্সার ইউজ করে হচ্ছে ইফেস কন্ডিশনটা ইমপ্লিমেন্ট করি। যখন হার্ডওয়্যার লেভেলে ইমপ্লিমেন্ট করি তখন আমরা কি করি, একটা মার্কস ইউজ করি ইফেস এর জন্য, ঠিক আছে, বুঝতে পারছি। যেমন অ্যান্ড গেটের জন্য একটা বিল্ট ইন অ্যান্ড গেট থাকে, অর গেটের জন্য একটা অর গেট থাকে, ফ্লিপ ফ্লপের জন্য একটা ফ্লিপ ফ্লপ থাকবে, একটা রেজিস্টার জন্য একটা বিল্ট ইন রেজিস্টার থাকবে। হ্যাঁ, যখন আমি কল করবো তখন এই রেজিস্টার গুলো ডায়েরিয়ার মধ্যে বসে যাবে। তো আমি যখন ইফ এলস কন্ডিশন ইউজ করবো কোন একটা কি বলবো, কোন একটা ভেরিলগ কোডের মধ্যে বা কোন একটা ভেরিলগ নেট লিস্টের মধ্যে, তখন তারা কি করবে, যখন যে হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশন হবে, মানে কি যখন হচ্ছে আমার চিপের মধ্যে কোনো হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশন করা লাগবে, তখন ইফ এলস কন্ডিশনের পরিবর্তে আমরা কি ইউজ করি, মাল্টিপ্লেক্সার ইউজ করি। Yes, sir. আচ্ছা ঠিক আছে। আর এই হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশন ব্যাপারটা আরেকটু শিখবেন, হয়তো বা এখন একটু কষ্ট হচ্ছে বুঝতে, আর ব্যাপারটা আরেকটু হচ্ছে আমরা সিনথেসিস করবো এই পরবর্তী, তখন আসলে অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। Okay? এখন জাস্ট বোঝার চেষ্টা করেন যে যখন কম্পোনেন্ট গুলো বসাই তখন সেটা কি করি, একটা গেট লেভেল নেটলিস্ট থেকে আসলে আমরা পরবর্তী স্টেপটা সেখান থেকে আসলে আমরা কল করি যে আমরা কোন কোন কম্পোনেন্ট গুলো দরকার হবে। তখন আমরা কি করে, ক্যাডেন্স কি করে যে জেনাস টুলস থেকে হচ্ছে ওই যে তাদের লাইব্রেরির ভিতরে যে বিল্ট ইন যে গেট ফ্লপ তারপরে রেজিস্টার, তারা হচ্ছে ওই যেই কোড অনুযায়ী যতগুলো দরকার হবে ততগুলো তারা বসাবে। কোডটা অনেক ইজি, যখন আপনি করতে যাবেন তখন আপনারা বুঝতে পারবেন অনেক ইজিলি। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হলেই হবে, কিছু লাগবে না। Yes, sir. আচ্ছা, ইফ এলস কন্ডিশন আপনারা খুব ইজিলি জানেন। ইফ এলস আমরা কি ভিতরে স্টেটমেন্ট থাকে, কন্ডিশন থাকে, আর বাইরে স্টেটমেন্ট থাকে, ঠিক আছে। ইফ এলস, ইফ আর এলস তিনটা থাকে, তিনটা কন্ডিশন ইউজ করে। ওকে, তারপর ফ্লিপ ফ্লপের কোড দেওয়া আছে। আচ্ছা, এবার আছে ফ্লিপ ফ্লপের কোড। ফ্লিপ ফ্লপের কোডটা কি দেখেন, আপনারা মনে হয় ফ্লিপ ফ্লপ কি ডিজাইন করছিলেন গতবার, মনে আছে? জি স্যার। এটা একটা ডি ফ্লিপ ফ্লপ। তো আমি একটু রিক্যাপ করি। ডি ফ্লিপ ফ্লপ লেখার সময় কি করি, ফার্স্টে মডিউল লিখে ফ্লিপ ফ্লপের নাম লিখি, দেখেন নাম লাগছে ডি টাইপ ফ্লিপ ফ্লপ। দেন আমরা কি ইনপুট আউটপুট ডিফাইন করি, কোন কোন কম্পোনেন্ট লাগবে, ক্লক লাগবে, একটা রিসেট লাগবে, ডি লাগবে আর কিউ লাগবে। দেন আমার ইনপুট কি কি, ডি ফ্লিপ ফ্লপের ক্লক, রিসেট আর ডি, আর আউটপুট কি একটা কিউ রেজিস্টার হিসেবে ডিফাইন, ঠিক আছে। তো আমার এই ফ্লিপ ফ্লপটা কি পজিটিভ ওয়ের জন্য কাজ করবে, তাই আমি এটা কি করছে, অলওয়েজ এট দ্য রেট, অলওয়েজ অপারেন্ডের অলওয়েজ ব্লকটার মধ্যে আমরা কি লিখতেছি, প্যারেন্থেসিসের মধ্যে লিখতেছি পজিটিভ ওয়ে, দ্যাট মিন্স এটা পজিটিভ ওয়ে ট্রিগার, ঠিক আছে। দেন আমি কি করব, বিগিন, যদি আমার রিসেট পাই তাহলে আমরা কি এর বলবো, ডি ফ্লিপ ফ্লপের কন্ডিশন কি ছিল, আমার যদি রিসেট 1 হয় তাহলে হচ্ছে আমার কিউ এর ভ্যালু 0 হবে, আর না হলে কি এর ভ্যালু ডি হবে। এটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ কন্ডিশন, আমাদের যদি মনে পড়ে। তো তাহলে কি, যদি রিসেট পাই, ইফ রিসেট মানে কি, যদি রিসেটের ভ্যালু 1 হয় তাহলে কিউ এর ভ্যালু আমি কি করব, 0 লিখবো, আর আদারওয়াইজ কিউ এর ভ্যালু কত হবে, ডি হবে। তারপরে আমার এই বিগিনের এন্ড হচ্ছে এটা, দেন হচ্ছে আমার মডিউলের এন্ড হচ্ছে এটা, শেষ। খুব ছোট একটা, জাস্ট আপনাদের রিক্যাপ করলাম আর কি। এটাতে কারোর কোনো সমস্যা? আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, ঠিক আছে, লেটস মুভ অন।
এরপর হচ্ছে আমার কেস। আমরা যদি মনে করেন ইফ এলস, মনে করেন অনেক বড় একটা কাজ থাকে যেখানে অনেকগুলা ইফ এলস কন্ডিশন থাকতে পারে, অনেক কন্ডিশন, মাল্টিপল কন্ডিশনাল স্টেটমেন্ট থাকতে পারে, মনে করেন 1000টা আমার কন্ডিশন আছে। তখন আমরা যদি ইফ এলস ইউজ করি তাহলে কিন্তু আসলে অনেক বেশি হয়ে যায়, অনেক বেশি বড় কোড হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব? কেস ইউজ করব। তো কেসের ক্ষেত্রে যেমন এখানে একটা আলাদা স্টাইলে আমরা কি লিখছি, এখানে যে মডিউলটা লিখছি, মার্কস এর একটা মডিউল ডিজাইন করছি, সেখানে আমরা কি করছি দেখেন, আগের যে ডিজাইনটা ছিল, এখানে কিন্তু আমরা ইনপুট আর আউটপুটকে আলাদাভাবে ডিফাইন করছি। আর এখানে কি করছি, ইনপুট আর আউটপুট গুলোকে ভিতরে আমার এই যে মডিউলের যে লিখছি মাই মার্কস নাম দিয়েছি, ওর ভিতরে ডিফাইন করছি। যেমন আমরা কি ইনপুট হিসেবে কি ইউজ করছি, আহ একটা 3 বিট রেজিস্টার ইউজ করছি, যার কি ভ্যালু এ বি সি, তিনটা ভ্যালু, তিনটা ইনপুট আছে তার, হ্যাঁ। আর হচ্ছে একটা সিলেকশন পিন ইউজ করছি 0 আর 1। অবভিয়াসলি 3 বিট মার্কসের ক্ষেত্রে আমরা দুইটা সিলেকশন পিন হয়। আর হচ্ছে একটা রেজিস্টার ইউজ করে আউটপুট হিসাবে, সেটা কি আপনার 3 আউটপুট একটা রেজিস্টার ইউজ করছি। ওকে, তারপর কি করলাম, সিলেকশন পিনটা আমরা জানি মার্কসের ক্ষেত্রে কি হয়, আমরা কন্ডিশন কিভাবে পাই যে সিলেকশন পিনের কম্বিনেশনের উপর আমরা আউটপুটটা কোন কোন ইনপুট কোন কোন সিলেকশন পিনের উপর ডিপেন্ড করে তার আউটপুটে যায়। যেমন আমি যদি ড্র করি, এক মিনিট, ওকে, আচ্ছা, আমি ড্র করার চেষ্টা করি। ওকে, আচ্ছা, মার্কসের ক্ষেত্রে কেমন হয়, তার দুইটা সিলেকশন পিন থাকে, তার ইনপুট থাকে, তার আউটপুট থাকে, রাইট? এমন কিছু একটা থাকে, হ্যাঁ। তো আমার সিলেকশন পিনের কি S1 আর S2, তাদের কম্বিনেশনের উপর ডিপেন্ড করে কি আমার কোন ইনপুটটা সিলেক্ট হচ্ছে সেটা সিলেক্ট করা যায়, রাইট? মার্কস তো এভাবেই কাজ করে। তো আমি এখানে কি করছি, জাস্ট আমার সিলেকশন পিনটা কম্বিনেশনের জন্য আমি কি করছি, কেসটা সিলেকশন পিনের মধ্যে দিয়েছি। দেন কি আমার 2B00, মানে সিলেকশন পিন কি যখন 00, তার জন্য আমরা কি বলছি, আমার আউটপুটে কি আসবে, এ। সিলেকশন পিন যখন 01, তার জন্য আমার আউটপুটে কি আসবে, বি। সাপোজ এটা ধরেন এ, এটা ধরেন বি, এটা ধরেন সি, আউটপুট ধরেন একটাই সাপোজ, ঠিক আছে? তাহলে কি আসবে, আমার সিলেকশন পিনে 00 কম্বিনেশন জন্য আসবে কত, এ। 01 এর জন্য আসবে কত, বি। 10 এর জন্য কত আসবে, সি। ওকে। আর হচ্ছে ডিফল্ট কন্ডিশন, মানে যেটা হচ্ছে 11, যেটা ডিফল্ট ভরে দিছে আর কি, সেটার জন্য আমার আউটপুট কি আসবে, 0। তো আমি কি করতেছি, এই জন্য কি কেসটার মধ্যে যে সিলেকশন, যাকে আমি মাল্টিপল কন্ডিশনের জন্য ডিফাইন করব, সেটাকে আমি কেসের ভিতরে রাখলাম। আমি সিলেকশন পিনটাকে ডিফাইন করতে চাই, এই জন্য কেসের মধ্যে সিলেকশন পিনটা রাখলাম। দেন জাস্ট কেস লেখার সিস্টেম হচ্ছে এটা, এরকম। এবার আমরা কেসটা আমরা এভাবে লিখি। ওকে, সিনট্যাক্সটা হচ্ছে এরকম। ক্লিয়ার? জি স্যার। ওকে, ঠিক আছে। স্যার ডিফল্টটা কি থাকতেই হবে? ডিফল্ট আপনি যদি ডিফাইন না করে দেন তাহলে আসলে ডিফল্টটা রাখা উচিত, কারণ হচ্ছে আপনার তো 11 কন্ডিশনটা আনডিফাইন্ড হয়ে গেছে। মনে করেন আপনি ডিফাইন করেন, ঠিক আছে, তাহলে কিন্তু 11 কন্ডিশনটা কিন্তু ডিফাইন না। 11 কন্ডিশন যদি আসে, মানে স্যার এটা তিনটা ভ্যারিয়েবলের জন্য অ্যাজ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো 11 যে জিনিসটা তো খালি, রাইট? জি স্যার যদি খালি আছে তাহলে তো মনে করেন যে সে, মনে করেন যে তার তো ডিরেকশন দেওয়া না, এই জন্য আমার ডিফল্ট একটা কন্ডিশন দেওয়া লাগে। 4টা ইনপুট হলে তখন আর লাগতো না। ওকে, আচ্ছা, এর পরেরটা, এরপর হচ্ছে আমরা কি লুপ স্টেটমেন্ট। লুপ স্টেটমেন্টের জন্য আমরা কি করি, ফর লুপের জন্য আমরা কি, আপনারা জানেন যে ফর লুপের জন্য হচ্ছে আহ, তার কি থাকে, ইনিশিয়াল কন্ডিশন থাকে, দেন হচ্ছে তার কত আমার লিমিটটা থাকে, দেন হচ্ছে আমার কি ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট স্টেপ অ্যাসাইনমেন্টটা থাকে, ঠিক আছে? তো একটা কথা যেটা মনে রাখবেন যে আমরা যদি যেটা বলতেছিলাম যে আমরা যখন গেট লেভেল নেটলিস্টে কনভার্ট করব, মানে সিনথেসিস করব, সেই সিনথেসিস করার জন্য ফর লুপের হচ্ছে একটা প্রি ডিফাইন্ড ভ্যালু থাকতে হবে। দ্যাট মিনস আমার হচ্ছে এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা ফিক্সড হতে হবে, ঠিক আছে? এই কন্ডিশনটা চেঞ্জ হওয়া যাবে না। যেমন আমরা নর্মাল কোডের ক্ষেত্রে কি করি, মনে করেন যে সাপোজ যদি নেস্টেড কন্ডিশন হয় ফর লুপের ভিতরে, তাহলে কিন্তু অনেক সময় কি হয়, এই ফর লুপের যে কন্ডিশনটা সেটা মনে করেন অনেক সময় আরেকটা ফর লুপের উপর ডিপেন্ড করে, তাই না? এরকম কিন্তু অনেক সময় হয় যে নেস্টেড ফর লুপ কন্ডিশনের মধ্যে তাদের লিমিটটা বাইরের একটা লিমিটের উপর ডিপেন্ড করে। যেমন মনে করেন একটা এক্সাম্পল দিই, হচ্ছে আমরা যখন ওই যে ম্যাটল্যাবে প্যাটার্ন জেনারেট করছি, ম্যাটল্যাবে করছিলাম
নাকি জি স্যার। ম্যাটল্যাবে করছিলাম? হ্যাঁ। তো যখন আমরা ম্যাটল্যাবে প্যাটার্ন জেনারেট করি তখন কিন্তু আসলে আমরা মাল্টিপল ফর লুপ ইউজ করি। তখন কিন্তু একটা ফর লুপের কন্ডিশন আরেকটা ফর লুপের ডিপেন্ড করে। এরকম করে ডিফাইন করা থাকে, রাইট? ভ্যারিয়েবল গুলো কিন্তু প্রত্যেকটারই চেঞ্জ হয়। এন্ড আমার ভ্যারিয়েবল গুলো চেঞ্জ হওয়ার ফলে আমার যে কন্ডিশনটা সেটাও কিন্তু চেঞ্জ হয়ে থাকে, রাইট? জি স্যার। তো আসলে সেইভাবে আসলে আমরা এখানে যখন আমরা গেট লেভেল নেট লিস্ট করবো, আসলে সেভাবে আমরা ভ্যারিয়েবল কন্ডিশনের ফর লুপ ইউজ করতে পারবো না। সেটা অবশ্যই প্রি ডিফাইন্ড হতে হবে আমাদের গেট লেভেল নেট লিস্টের জন্য। এই টাইপের ভেরিলগ কোডিং এর জন্য আমার ফর লুপের ভ্যালুটা হচ্ছে প্রি ডিফাইন্ড হতে হবে। আপনি এটা একটা ভ্যারিয়েবল আকারে লিখতে পারেন। জি, প্রিডিফাইন বলতে কি জাস্ট মানে নিউমেরিক ভ্যালু হইতে হবে? হ্যাঁ, ফিক্সড একটা ভ্যালু হতে হবে। ইয়েস, নিউমেরিক ভ্যালু। মনে করেন আপনি কোন একটা ইকুয়েশন থেকে ভ্যালুটা ডেভেলপ করছেন, কোনো সমস্যা নেই, নিউমেরিক হতে হবে এমন কোন কথা না। মনে করেন সাপোজ না, আমরা যে নেস্টেড গ্রুপের ক্ষেত্রে একসময় এরকম দেখতাম যে i is less than 10, পরের ফর লুপে আবার দেখা যাচ্ছে যে j is less than or greater than i, হ্যাঁ হ্যাঁ, এরকম স্টেপ। নেস্টেড কন্ডিশনে কি ছিল? নেস্টেড কন্ডিশনে যে মনে করেন যে প্রথম লাইনের জন্য একটা স্টার, পরের লাইনের জন্য দুইটা স্টার। কিন্তু পরের লাইনে দুইটা স্টার মানে কি আপনার ফর লুপের কিন্তু লিমিট চেঞ্জ হয়ে গেল না, 2 হয়ে গেল না? জি স্যার। তারপরের লাইনে মনে করেন 3টা স্টার, তাহলে কি হলো? ফর লুপের লিমিট আবার চেঞ্জ হয়ে গেল, রাইট? তাহলে এরকম ভ্যারিয়েবল ফর লুপের লিমিট করা যাবে না, প্রি ডিফাইন থাকতে হবে। মনে করেন এখানে x ইকুয়াল টু 10 লিখতে পারেন আপনি, কোনো সমস্যা নেই। কিন্তু x ইকুয়াল টু i লিখতে পারবেন না, যেখানে আইটা চেঞ্জ হচ্ছে, এটা লিখতে পারবেন না। বুঝতে পারছেন? মনে করেন বা দিয়ে ধরেন এটা তো আই লেখা আছে, ধরেন যে, বুঝতে পারছেন? এই ভ্যারিয়েবল লিখতে পারবেন না, এক্স থেকে ফিক্সড রাখতে হবে। এক্স মনে করেন একটা কন্ডিশন থেকে আসছে, মনে করেন a প্লাস বি প্লাস সি একটা ইকুয়েশন থেকে আসছে, যেখানে তার ফিক্সড ভ্যালু মনে করেন 15। দেয়ার ইজ নো প্রবলেম উইথ ইট, ফিক্সড ভ্যালু থাকলে কোনো প্রবলেম নাই। কিন্তু এটা ভ্যারিয়েবল হলে তখন প্রবলেম। স্যার যদি জে এর ফিক্সড ভ্যালু থাকে তাহলেও কি প্রবলেম হবে? জে এর তো ফিক্স থাকবে না, আমি জেটা কেন ইউজ করছি? ভ্যারিয়েবল বলেই তো জেটা ইউজ করছি, তাই না? না স্যার, মানে ইন কেস যে আমি শুধু হ্যাঁ হ্যাঁ, আপনি ভ্যারিয়েবলের। যদি হ্যাঁ হ্যাঁ, তাহলে কোনো সমস্যা নেই। ওকে ফিক্সড ভ্যালু থাকলে দেয়ার ইজ নো প্রবলেম উইথ ইট। ওকে ক্লিয়ার? জি স্যার, জি স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যাই। এরপরে কি আসে? ওয়াইল স্টেটমেন্ট। ওয়াইল স্টেটমেন্টকে আমরা সিনথেসাইজ করতে পারি না, আমরা মাত্র কন্ডিশন গুলোর মধ্যে শুধুমাত্র ফর লুপটাকে সিনথেসাইজ করতে পারি, ওয়াইল লুপটাকে সিনথেসাইজ করতে পারি না। দেখেন লেখা আছে জেনারেলি নট সিনথেসাইজেবল। সিনথেসাইজেবল মানে কি? সিনথেসাইজেবল মানে যেটা বললাম যে আমরা এই ভেরিলগ কোডটাকে যখন আমরা গেট লেভেল নেটলিস্টে কনভার্ট করব, সেই প্রসেসটাকে সিনথেসাইজ মানে কনভার্ট করার যোগ্য হলে সেটাকে আমরা কি বলবো? সিনথেসাইজেবল। আর কনভার্ট করার যোগ্য না হলে সেটাকে আমরা কি বলবো? নট সিনথেসাইজেবল। তো সাধারণত আমরা ওয়াইল লুপ দিয়ে সিনথেসাইজ করি না, ঠিক আছে? এই জন্য আমরা কি বলি এটাকে, ইন জেনারেল ওয়াইল লুপ ইজ নট সিনথেসাইজেবল। তারপরে আমাদের শেখার জন্য আপনাদের ওভারভিউ হিসেবে আমরা ওয়াইল লুপটা, যেহেতু ভেরিলগ শিখতেছেন, তো ওয়াইল লুপটা এর মধ্যে অবভিয়াসলি থাকবে। ওয়াইল লুপের কন্ডিশনটা কি? ওয়াইল লুপ হচ্ছে অবভিয়াসলি ভিতরে একটা কন্ডিশন থাকে, দেন হচ্ছে তার ভিতরে স্টেটমেন্ট থাকে, এটা কাউন্ট করার জন্য। বুঝতে পারছেন? খুব ইজি একটা জিনিস, ঠিক আছে? এরপরে কি আছে? এরপরে হচ্ছে ডিলে। তো আমার ভেরিলগের মাল্টিপল টাইপস অফ ডিলে থাকতে পারে। আপনি যেটা বললাম যে রাইজ টাইম, ফল টাইম ডিলে হতে পারে, একটা কম্পোনেন্ট থেকে অন্য কম্পোনেন্টে যাওয়ার সময় ডিলে হতে পারে। ডিলটা সাধারণত আমরা হ্যাশট্যাগ দিয়ে ডিফাইন করে থাকি, ঠিক আছে? তো ডিলে গুলো আসলে আমরা সিনথেসাইজ করা হয় না, ডিলেটা আমরা কনস্ট্রেইনের মধ্যে দিয়ে থাকি। ওই হিসাবে আমরা আমরা একটা সার্কিট যখন ডিজাইন করি তখন আমরা হিসাব করি যে আসলে এই সার্কিট ডিজাইন করার সময় আমার এতটুকু ডিলে হতে পারে, ঠিক আছে? সেই অনুযায়ী আসলে আমরা আগে থেকে আসলে কনস্ট্রেইন যেটা থাকে কোন একটা চিপের, যে আমার এই এই কন্ডিশন হতে পারে, এই এই টার্মস এন্ড কন্ডিশন থাকতে পারে, সেই কনস্ট্রেইন গুলোর মধ্যে আমরা ডিলেটা দিই, ঠিক আছে? ডিলেটা সাধারণত আমরা ডিরেক্ট সিনথেসাইজ করতে পারি না। ওকে, বুঝতে পারছেন? আচ্ছা, কয়টা আছে? ওকে, বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা, এরপর আসলে কি? এরপর আসলে কয়েকটা জাস্ট ফ্যামিলিয়ারাইজেশন হওয়ার জন্য কয়েকটা কি বলবো, ডিফারেন্ট টাইপস অফ ফাংশনস। যেমন মনে করেন রিপিট ফাংশন। রিপিট ফাংশনটা কি করে? সে হচ্ছে কোনো একটা কাজ বারবার রিপিট করে, ঠিক আছে? যেমন মনে করেন আমি যদি এই যে ডিফাইন সিগন্যালটা, সেটা যদি দেখেন, আপনি যদি দেখেন সে কি করছে, পজিটিভ ওয়েটের জন্য সে বারবার ট্রিগার করতেছে। যেমন এখানে বলা আছে কি, একটা কোড এক্সাম্পল দেওয়া আছে, সে কি করে, পজিটিভ এজ এর ডিফাইন সিগন্যাল, মানে ডিফাইন সিগন্যালটার পজিটিভ এজ যখন আসবে তখন ট্রিগার্ড হবে। এই কন্ডিশনটা কখন ট্রিগার্ড হবে? যখন পজিটিভ এজটা অফ ডিফাইন সিগন্যাল, এই যে ডিফাইন সিগন্যাল দেখতে পাচ্ছেন তার পজিটিভ এজ কোনটা, এটা, রাইট? সে এটা আসলে তখন ট্রিগার্ড হবে। ট্রিগার্ড কি হবে? রিপিট 20,
মানে হচ্ছে 20 বার পজিটিভ ক্লক ডিফাইন হবে, ঠিক আছে? দ্যাট মিনস যখন এর পজিটিভ ক্লক হবে সে তখন 20 বার আমার ক্লক সিগন্যাল ক্রিয়েট করবে, দেন হচ্ছে আবার শেষ হয়ে যাবে, এন্ড। দ্যাট মিনস কি, রিপিট ফাংশনটার কাজটা কি, কোন একটা কাজ বারবার রিপিট করা, ঠিক আছে? যেমন এখানে যে এক্সাম্পল দেওয়া আছে যে আমি একটা ডিফাইন সিগন্যাল ইউজ করতেছি, ডিফাইন সিগন্যাল যখন পজিটিভ এজটা পাবে তখন সে ট্রিগার্ড হবে, ট্রিগার্ড হয়ে সে কি করবে, 20 বার রিপিট করবে। ক্লিয়ার? জি স্যার। সহজ একটা জিনিস, এটা আমার কিছু না। একটু জাস্ট ফর মিনিট। জাস্ট এ মিনিট, হ্যাঁ। আচ্ছা, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো। জি Okay, স্যার। ঠিক আছে। জি স্যার। তো রিপিটের আরেকটা এক্সাম্পল দেখেন, রিপিটের আরেকটা এক্সাম্পল হচ্ছে 63 পর্যন্ত কাউন্ট করব। তো 63 পর্যন্ত কাউন্ট করতে কি আমার যদি 0 থেকে শুরু হয় তাহলে আমাকে 64 পর্যন্ত যাওয়া লাগবে। তো সেটাই করছে, জাস্ট এখানে 64 পর্যন্ত রিপিট করছে। কি রিপিট করছে, যে কাউন্টটা যে রিপিট করছে। ইনিশিয়ালি কাউন্টের ভ্যালু 0 ধরছি, 0 ধরে আমরা কি করছি, 1 2 3 4 কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস 1। দ্যাট মিনস প্রতিবার আমরা কি করতেছি, যখন রিপিট হচ্ছে প্রতিবার একটা করে কাউন্টের ভ্যালু অ্যাড হচ্ছে। দ্যাট মিনস হচ্ছে আপনার ফার্স্টে 0 ছিল, ফার্স্ট এবার 1, তারপর আবার 2, তারপর আবার 3, এরকম করে 63 পর্যন্ত গেছে। ওকে, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপরে আসে কি রিপিটের একটা ডিলে স্টেটমেন্ট। আমরা কিভাবে হচ্ছে রিপিটটাকে জাস্ট ডিলে করব, এখানে জাস্ট দেখাচ্ছে একই জিনিস, জাস্ট হচ্ছে সাইকেল দেওয়া আছে, দেন হচ্ছে আমি রিপিট দিয়ে আমরা কিভাবে ডিলে করতে হবে সেটা জাস্ট দেওয়া আছে, এন্ড নাথিং। কি বলবো, আপনি একটু দেখে নিন, এটা যদি কোনো প্রবলেম হয় আমাকে নেক্সট দিন জানাবেন। ওকে, তারপর কি আছে, ভেরিলগ ফর এভার। আচ্ছা ঠিক আছে, ভেরিলগ ফর এভার থেকে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে পড়বো, ঠিক আছে? আর কয়েকটা জিনিস আছে, জেনারেট ব্লক আছে, জেনারেট এক্সাম্পল, জেনারেট ব্লকের এক্সাম্পল আছে কয়েকটা, ফর্ক এন্ড জয়েন, ব্লক এন্ড ডিসেবল। আচ্ছা সমস্যা নেই, আমরা হচ্ছে কোন পর্যন্ত পড়লাম, রিপিট পর্যন্ত পড়ছি। ওকে, দেন ভেরিলগ ফর এভার থেকে হচ্ছে আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ কন্টিনিউ করবো, ঠিক আছে? আর সবাই কি মডেলসিং সফটওয়্যারটা ইনস্টল করছে? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে হোপফুলি মডেলসিং সফটওয়্যারটা দেখাতে পারবো ইনশাআল্লাহ, hopefully। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে আপনাদের স্যার হচ্ছে কন্টিনিউ করবেন, উনি মোস্ট প্রবাবলি আপনাদের সিনথেসিস সম্পর্কে আইডিয়া দিবেন। স্যার। Yes, hello, Chef sir. Thank you. ওয়েলকাম, প্লিজ কন্টিনিউ। Hello everyone. Good morning. Good morning. Good morning. গুড মর্নিং। কেমন আছো সবাই?
জি স্যার, আমাদের আচ্ছা, আমি নেক্সট টাইম লাস্ট ক্লাসে জয়েন করতে পারি নাই সাম টেকনিক্যাল ইস্যুজ এর জন্য। সরি অ্যাবাউট দ্যাট। আর ছোট করে জাস্ট পরিচয়টা শেষ করি। আমি রুবেল। আমি আসানুল্লাহ থেকেই গ্রাজুয়েশন কমপ্লিট করছি। আমার ব্যাচ হলো 31st। আর এখন উলকাসেমিতে আছি অ্যাজ এ টেকনিক্যাল ম্যানেজার, সার্কিট এন্ড সিস্টেম ডিজাইন ডিপার্টমেন্ট। এতটুকুই, খুব শর্ট ডেসক্রিপশন। আর তোমাদের সাথে আমি আস্তে আস্তে এমনিতেই নামগুলো পরিচিত হয়ে যাব ক্লাস নিতে নিতে, ঠিক আছে? তো একটু পর আমি যেটা শুরু করব সেটা হলো সিনথেসিস। তোমাদের হলো ল্যাব পার্ট 2। আমাদের টোটাল 4টা পার্ট আছে। ল্যাব পার্ট 2 সিনথেসিস, দেন পার্ট 3 হলো প্লেস এন্ড রাউট, দেন হলো পার্ট 4 হলো এসটিএ, স্ট্যাটিক টাইম অ্যানালাইসিস ফুল ফর্ম। ফার্স্ট 3 or 4 ল্যাব আমাদের শিহাব স্যার নেবেন। দেন প্রতি ক্লাসের শেষের দিকের কিছু সময়, হাফ অ্যান আওয়ার or 45 মিনিটস, তোমাদের সিনথেসিস প্লাস পিএনআর যদি পারি ফার্স্ট 4 ক্লাসে নেব। এখন তোমাদের কাছে কি ম্যানুয়াল গুলো আছে সবার কাছে ডাউনলোড করা? স্যার। ওকে, তোমরা সবাই একটা কাজ করো, ওই সেকেন্ড যে আমাদের সিনথেসিসের ম্যানুয়ালটা আছে ওইটা একটু ওপেন করো সবাই। আমি একটু স্লো যাচ্ছি কারণ একটু আগে তোমাদের একটা ক্লাস হয়ে গেল অলরেডি, সো ওইটা যাতে মাথার মধ্যে বেশ কিছুক্ষণ আর কি থেকে যাবে। ওপেন ডান সবার? জি স্যার। আচ্ছা, আমি একটু শেয়ার দিই আমার স্ক্রিন তাহলে। আচ্ছা, ফার্স্ট তোমাদের participants. Okay, I'm going to ask a question to like Sajid. You there? Yes, sir. Okay. So তোমরা তো ফোরনে ভেরিলক করছো, রাইট? আবার ফুটবিতে করানো হচ্ছে। সো ভেরিলক সম্পর্কে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে তুমি ডেসক্রাইব করো ভেরিলক সম্পর্কে, তোমার সময় হলো 2 মিনিট, তাহলে তুমি ভেরিলকটা কিভাবে ডেসক্রাইব করবে? মানে অল অ্যাবাউট ভেরিলক। কিছু বলতে পারবা? সাজিদ, তুমি কি তুমি মিউট করো সাজিদ। না স্যার, বলতে পারবো না। Okay, then go to next one. Tanvir. হ্যালো হ্যাঁ, তানভীর। হ্যালো ভেরিলক সম্পর্কে তুমি যাই জানো, কিছু ডিসক্রাইব করতে পারবা যে ভেরিলক দিয়ে আমরা এটা করি বা কেন করি, কি যেন করতে হয়, কাজটা কি ভেরিলকের?
জি না স্যার, হ্যাঁ পারবো না। একটু লাউড, একটু লাউড হও, তাহলে আমরা সবাই শুনতে পাবো। স্যার মানে স্যার হঠাৎ করে এখন স্যার পারবো না স্যার, আসবে না। আচ্ছা, সো এখানে ধরো যে আমি তো হলো পার্ট টাইম ক্লাস নিই তোমাদের, রাইট, ভিএলএসআই টু। এখন ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট চাইলেই কিন্তু পার্মানেন্ট টিচার দিয়ে ল্যাব ক্লাসটা নিতে পারতো। এখন আমার রেসপন্সিবিলিটি শুধু কিন্তু টিচ করাই না, তোমাদেরকে ধরো জব ইন্টারভিউ প্লাস আউটসাইড ওয়ার্ল্ডের যে নলেজ গুলা এগুলাও প্রোভাইড করা। সো তোমরা যেন রেডি হতে পারো, তোমরা 4-2 তে দেন জাস্ট কমপ্লিট 4-2 এন্ড দেন জাম্প ইনটু এ জব। লাইক তোমরা সবাই ভিএলএসআই পছন্দ করার জন্যই ল্যাব 2 তে আসো, না হলে আমরা আসলে খুব পাই না ভিএলএসআই 2 তে। সো আই থিংক তোমাদের সবারই ক্যারিয়ার প্ল্যান হলো ভিএলএসআই 2 তে ডেভেলপ করার। সো আমার রেসপন্সিবিলিটি শুধু এই ভিএলএসআই 2 শেখানো না, তোমাদের যে জব ইন্টারভিউ প্লাস others all the things you need to know to build career in this field, এইগুলা সব নলেজ গুলো দেওয়া। এখন আমি আমার ক্লাসগুলো একটু হবে ডিফারেন্ট, কারণ মোর কোলাবোরেটিভ এবং মোর ইন্টারেক্টিভ। সো তোমাদের সবাইকে কনভারসেশন বলো অথবা কোয়েশ্চেন বলো, সবসময় অ্যালার্ট থাকতে হবে। ওকে, সো এনিওয়ান, জি স্যার। হ্যালো এনিওয়ান হ্যালো ইউ ক্যান। ইয়েস শোনা যাচ্ছে স্যার? ইয়েস স্যার ভেরিলগ হলো স্যার একটা হার্ডওয়্যার ডিক্রিপশন ল্যাঙ্গুয়েজ স্যার। আসলে আমরা তো যখন অনেক বড় সার্কিট ডিজাইন করি সেটা স্যার হাতে করে প্রত্যেকটা এলিমেন্ট বসায় করা সম্ভব হয় না, তো আমরা কোড লিখে একটা কোড লিখি, ওইটার জন্য কোড লিখে স্যার সেটাই স্যার ভেরিলগ স্যার। ওই কোডটা স্যার সিনথেসিস করে আমরা স্যার যে সার্কিটটা তৈরি করি। ওকে, তোমার নাম কি? স্যার সৌমিক। সৌমিত, and আইডি? জি স্যার। আইডি স্যার 112। 112. Okay, Showmit 112. So that's how I will remember your names. The more you collaborate, I will get familiar with you more. So কেউ যদি কথা না বলো, আমি আসলে সারা সেমিস্টারও দেখা যাবে চিনতে পারবো না। আচ্ছা, সো থ্যাংক ইউ সৌমিত। স্যার সো তোমরা ভুল বলতেই পারো, নো প্রবলেম উইথ দ্যাট, বাট স্পিক। ওকে, সো আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছ, রাইট? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। ধরো যে একদম স্ক্র্যাচ লেভেল, ওকে? তোমরা কিছুই জানো না, অবশ্যই কিছু জানো না সিনথেসিসে। সো ভেরিলগ সম্পর্কে আমি একটা জাস্ট শর্ট ডেসক্রিপশন দেই। আমাদের আমরা আমরা কি করি, ইলেকট্রনিক্স সিস্টেম ডিজাইন করি, রাইট? এখন কিছু আছে ইলেকট্রিক্যাল এন্ড কিছু আছে ইলেকট্রনিক্স। সো আমাদের মোস্ট পার্ট নট অ্যাবাউট ইলেকট্রিক্যাল, our part is about electronics and VLSI, mostly VLSI. Electronics and VLSI closely related. এখন electronics can be like আচ্ছা, VLSI যখন আমরা কোনো ডিজাইন করি বাট নট ইলেকট্রনিক্স, সো VLSI যখন আমরা বলতেছি যে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। এখন লার্জ স্কেল বলতে কি? Recording in progress. সাউন্ড রেকর্ডিং রেকর্ড করতেছি। ওকে, তো আচ্ছা, আমরা ছিলাম হলো ভেরিলগ। সো হচ্ছে আমরা একটা সিপিইউ ডিজাইন করব, এনি সিপিইউ, ইট ক্যান বি 5, ইট ক্যান বি আর্ম বেসড। সো সিপিইউ কি ধরনের হয়, আমরা এই যাবত দেখছি 32 বিট অর 64 বিট, রাইট? সো সিপিইউ আমাদের কিছু যেমন এমবেডেড সিস্টেম আছে, এফপিজিএ, তোমরা অবশ্যই শুনছো, রাইট? ফিল্ড অ্যাবল গেট অ্যারে। সো
সিনথেসিস যে আমরা যাব এই এফপিজিএ তে সিনথেসিস অনেক বেশি ইউজ হয়। যেমন এফপিজিএ এর কিছু প্রোডাক্ট যদি আমি বলি, যেমন পিসিআই প্রোডাক্ট। পিসিআইএ ফুল ফর্ম হলো পেরিফেরাল পেরিফেরাল কম্পোনেন্ট ইন্টারফেস এক্সপ্রেস। তো এইগুলা হলো তোমাদের টেরাবাইট টি টেরাহার্টজ লেভেলের ডাটা ট্রান্সফার করতে পারে। তো তোমরা যদি আমাদের পেন ড্রাইভ দেখো, তো পেন ড্রাইভের কি থাকে, ডাটা রেট হলো মেগাবাইট রেঞ্জের, রাইট? গিগাবাইট রেঞ্জের আমি দেখি নাই, বাট থাকতে পারে। বাট ওইগুলার যে টেরা টেরা লেভেলের হলো ডাটা ট্রান্সফার করতে পারে পিসিআইই। ইটস জাস্ট এ এফপিজিএ টাইপ। সো সিনথেসিস আমরা ইউজ করি প্রসেসর ডিজাইনে, দেন ডিফারেন্ট টাইপস অফ এফপিজিএ তে। সো তোমরা বুঝতেই পারতেছো তাহলে সিনথেসিসটা কতটা ইম্পর্টেন্ট। দেন অবভিয়াসলি এটা আমরা করি আরটিএল অর ভেরিলগ ল্যাঙ্গুয়েজ দিয়ে। আচ্ছা, আমরা তাহলে এবার ফার্স্ট একদম অবজেক্টিভে আসি। সিনথেসিস। সো আমাদের ফার্স্ট অবজেক্টিভ হলো, এখানে তিনটা অবজেক্টিভ আমরা টোটাল ফুলফিল করব এই ল্যাবে। একটা হলো গেট ফ্যামিলিয়ার উইথ সিনথেসিস এন্ড ইটস ইম্পর্টেন্স, understand the steps and synthesis flow, then doing synthesis in CIW mode and observe the results. So CIW এটা হলো command interface window. So আমরা synthesis আমরা GUI মোডেও করতে পারবো, আবার যে command interface window এটাতেও পারবো। So both synthesis আমরা দেখবো যে কিভাবে করে। স্যার একটু ইন্টারাপ্ট করি স্যার, আপনার সাউন্ডটা না অনেক আনস্টেবল, ও ওকে, নয়েজ হচ্ছে। অনেক নয়েজ। এখন বেটার? মানে আচ্ছা আচ্ছা, মানে একটু বাফার সাউন্ড হচ্ছে অনেক বেশি। ওকে। সো কেউ যদি তোমাকে কোয়েশ্চেন করে সিনথেসিস কি, সো তোমরা অবভিয়াসলি ভিএলএসআই সিনথেসিস শিখবা। কোথাও যদি ইন্টারভিউ দিতে যাও, অবশ্যই সিনথেসিস কি ফার্স্ট তোমাকে এটাই আস্ক করবে যে হোয়াট ইজ সিনথেসিস। ইনফ্যাক্ট আমিও আস্ক করব তোমাদের যে ইন্টারভিউ সেশন গুলো থাকবে ওইগুলোতে। সো সিনথেসিস কি, এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ওকে, ক্লাসে মনোযোগ দিও, আমি কিন্তু অনেক কোয়েশ্চেন কি ধরবো, কোনগুলো ইম্পর্টেন্ট বলে দেবো, সো এগুলো নোট ডাউন করে রাখো। ভাই একটু ইন্টারাপ্ট করলাম, আপনার হচ্ছে share. ওই যে উইন্ড বাফারিং হচ্ছে অনেক বেশি, উইন্ড নয়েজ আসছে অনেক বেশি, ও আচ্ছা আচ্ছা, ব্রিদিং আর কি, বুঝতে পারছেন? ওকে, রাইট নাও বেটার বেটার। okay. So synthesis can be defined as the process of converting the VHDL or Verilog code into a gate level netlist with the help of a synthesis tool. So synthesis টা কি করবে, VHDL বা Verilog কোডটাকে গেট লেভেল নেটলিস্টে কনভার্ট করবে উইথ দ্য হেল্প অফ এ সিনথেসিস টুল। নাও তোমরা জানো VHDL কি আর হলো Verilog কোড কি, রাইট? দেন শিহাব স্যার আমাদেরকে একটু আগেই দেখো যে গেট লেভেল নেটলিস্ট আমরা কোনটাকে বলি, যেমন কোন একটা কোডকে ডিফারেন্ট টাইপস অফ গেটে কনভার্ট করা, রাইট? যেমন ন্যান্ড, নর, সব ধরনের কম্বিনেশনাল এবং সিকোয়েন্সিয়াল লজিক দিয়ে কোনো একটা ভেরিলগ কোডকে রিপ্রেজেন্ট করাটাই হলো গেট লেভেল নেটলিস্ট। আর হলো হেল্প করে নেবে সিনথেসিস টুলস এর। সো আমাদের ডিফারেন্ট সিনথেসিস টুলস আছে ফাউন্ডারিতে, যেমন ক্যাডেন্স প্ল্যাটফর্মও সিনথেসিস টুল প্রোভাইড করে, আবার সিনপসিস প্ল্যাটফর্মও সিনথেসিস টুল প্রোভাইড করে। সো ফার ভিএলএসআই ইন্ডাস্ট্রিতে আমাদের ক্যাডেন্স এবং সিনপসিস এই দুইটা ভেন্ডরের টুলসে আমরা বেশি ইউজ করি। আমাদের ল্যাবে আমরা ইউজ করবো হলো ক্যাডেন্সের টুলস, যেটা হলো ক্যাডেন্স জেনাস ফর সিনথেসিস, আর হলো সিনপসিস ভেন্ডর যেটা প্রোভাইড করে সেটা হলো ডিসি, ডিজাইন কম্পাইলার। ওইটা দিয়ে হলো ইঞ্জিনিয়াররা সিনথেসিস অ্যানালাইসিস অর সিনথেসিস পারফর্ম করে। নেক্সট হলো RTL is higher level behavioral code and is intended to be synthesized. So আমরা যেগুলো হার্ডওয়্যার আমরা
ডিজাইন করব সেগুলো বিহেভিয়ারাল কোড হবে কি RTL. Then it defines a circuit as a combination of interconnected resistors and the operations performed on signals between those resistors. So obviously একটা সিস্টেম ডিজাইন করতে হলে কি হয়, বাঞ্চ অফ আমাদের লজিক সেল লাগে, রাইট? সো এভরি রেজিস্টার or logic cell is called a resistor. যেমন ফ্লিপ ফ্লপস কি এক ধরনের রেজিস্টার, কারণ কি এটা ডাটা স্টোর করে। সো যে এলিমেন্ট গুলো আমাদের ডাটা স্টোর করে বা ডাটা প্রসেস করে ওগুলাকে আমরা বলবো রেজিস্টার। সো আলটিমেটলি ফুল প্রসেসর একটা হলো কি quantity of resistors, billions of resistors. Now in gate level we can see only netlist in the code, and generally it is a synthesized gate level Verilog. So তোমরা যখন কোড লিখবা যে কোনো ভেরিয়েবল, ধরো যে ফ্লিপ ফ্লপ আইদার, দেন হলো অ্যাডার, যত ধরনের আমাদের সার্কিটরি আছে, সো প্রসেসরে নাই গেলাম। সো তোমরা যদি কেউ প্রসেসরের কোড দেখেও থাকো, ওখানে কোথাও কিন্তু আমাদের লজিক গেট গুলো কি ডিফাইন করা থাকে না বিহেভিয়ারাল মডেলে। সো আমরা শুধু কি করি, ডিফাইন করি। ধরো যে আমরা কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম 0 to 31 ব্র্যাকেট হলো রেজিস্টার, সো একটা 32 বিটের রেজিস্টার ডিফাইন করলাম। বাট তুমি যখন এটাকে সিনথেসাইজ করবা তখন কি করবে, ও হলো ফ্লিপ ফ্লপ ইউজ করে এই রেজিস্টারটা মডেল করবে। সো আমাদের কোডে কোনো গেট লেভেলের ইনফরমেশন থাকবে না, সব কি বিহেভিয়ারাল, ওই সিস্টেমের বিহেভিয়ার ডিফাইন করবে। বাট দেন আমাদের নেক্সট কি হলো, ওইটাকে যখন আমরা লেভেলে রিপ্রেজেন্ট করব, মিন্স all kind of sequential and combinational circuitry, then we called it synthesized gate level netlist. Now so একদম সিনথেসাইজের যদি ডিসক্রাইব করতে যাই প্রসেস অথবা ইন ওয়ার্ড, সিনথেসাইজ হবে ফার্স্ট ট্রান্সলেশন, দেন অপটিমাইজেশন এন্ড দেন ম্যাপিং। সো ট্রান্সলেশন, অপটিমাইজেশন এবং ম্যাপিং আমরা এরপরে একটা একটা করে স্টেপে আসবো। নাও এই যে সিনথেসিসের আগ পর্যন্ত আমাদের এই যে অবজেক্টিভ আর এই যে কয়েকটা লাইন আমি ডেসক্রাইব করলাম, কারো কোনো কোয়েশ্চেন যে স্যার আমি এটা বুঝি নাই? এনিওয়ান? হায়ার লেভেল বিহেভিয়ারাল কোড বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? আচ্ছা, গুড কোয়েশ্চেন। সো হায়ার লেভেল বিহেভিয়ারাল কোড বলতে আমরা যেটা বুঝি, ধরো আমরা যখন কোনো একটা সিস্টেম ডিজাইন করি, ধরো যে PCIe যদি অ্যাজ এ এক্সাম্পল দিই, তখন এই সিস্টেমটার যে ফাংশনালিটি বা স্পেসিফিকেশন থাকে ভেরি কমপ্লেক্স, এবং ইঞ্জিনিয়াররা অনেক কিছু নিয়ে ডিল করে। যেমন একটা PCI এর যদি এক্সাম্পল দিই, এই PCI এর পোর্ট থাকে কি, আপ স্ট্রিম পোর্ট থাকবে, ডাউন স্ট্রিম পোর্ট থাকবে। নাও আপ স্ট্রিম আর ডাউন স্ট্রিম পোর্ট আবার অনেক কাইন্ডস এর হইতে পারে। এখন এই আপ স্ট্রিম ডাউন স্ট্রিম পোর্টের আবার অপারেটিং কারেন্ট ডিফারেন্ট। ধরো যে আমি যদি জিপিইউ কানেক্ট করি অথবা একটা পেন ড্রাইভ কানেক্ট করি আমার ল্যাপটপে ধরলাম, এখন জিপিইউ যে কারেন্টে অপারেট করবে পেন ড্রাইভের সেই কারেন্ট অপারেট দরকার হয় না। সো PCI প্রোটোকল কি করে, এই সিস্টেমগুলোর বিহেভিয়ারাল ওইটাতে সেট করা থাকে। এটা জাস্ট এক সিম্পল এক্সাম্পল। দেন একটু যদি হাই লেভেলে যাই, তোমরা অনেক সময় শুনে থাকবা যে হার্ডওয়্যার ট্রোজান বা হ্যাকিং সিস্টেম। তো প্রতিটা CPU এর ধরো যে সিকিউরিটি লেভেল থাকে। সো আমাদের ধরো যে যেগুলো খুব হাইলি সিকিউরড সিস্টেম, ইভেন 7, 8, 9, 10 লেয়ার্স এর অফ সিকিউরিটি ওখানে ডেভেলপ করা থাকে। সো কোন একটা সিস্টেমকে ধরো যে কোনো আউটসাইড ইঞ্জিনিয়ার আর হ্যাকার যদি ওই কন্ট্রোল নিতে চায়, তাহলে ওই প্রতিটা লেয়ারের সিকিউরিটিকে ব্রিজ করতে হয়। সো কোনো একটা সিস্টেমের সিকিউরিটি যদি 9 লেভেল তোমাকে করতে হয়, সো ওই হ্যাকারকে 9টা লেভেল ব্রিজ করে দেন ওই সিস্টেমের কন্ট্রোল নিতে হবে। সো এই 9 লেভেল অফ সিকিউরিটি ইজ ভেরি কমপ্লেক্স থিং। সো বুঝতে পারছো, সো সবগুলোই কিন্তু এই কোডে ডিজাইন করা থাকে, এই সিকিউরিটি লেয়ার গুলো। দেন আরেকটা যেটা বলতে যাচ্ছিলাম
I just forgot. Okay, so security, then input output, different types of behavior set করা, এই সবগুলো জিনিস তোমাকে কি কোডে ঠিক রাখতে হয়। সো এই কারণে যেহেতু স্পেসিফিকেশনস ডিফারেন্ট সিস্টেমের অনেক কমপ্লেক্স এবং ওয়াইড রেঞ্জ, এই জন্য আরটিএলটাকে হাই লেভেল বিহেভিয়ারাল কোড আমরা বলি। ক্লিয়ার? যেমন সিপিইউ যদি বলো, সিপিইউ ইজ নট এ সিম্পল থিং টু ডিজাইন, রাইট? সো এভরিথিং ওয়ার্কস। সো তোমার একটা চিপ ডিজাইন যদি প্রপারলি কাজ করতে যায়, তাহলে ধরো যে বিলিয়ন অফ ট্রানজিস্টর লাগে। সো এখানে বিলিয়ন অফ ট্রানজিস্টরকেই কিন্তু অপারেট করতে হয়। কোনো সিঙ্গেল ট্রানজিস্টর যদি একটা, ধরো যে একটা তোমার একটা অ্যাডার ডিজাইন করলা, ধরো 32 বিট, সো আমাদের কম্পিউটার কি অ্যাড করতে পারে, সো 32 বিট ও পর্যন্ত অ্যাড করতে পারে। এখন ধরো এই 32 বিটের, ধরো একটা ছোট চিপ 32 বিটের, এখন ধরো একটা ট্রানজিস্টর 32 বিটের, সো এইটা তখন কি অ্যাড করতে পারবে না। সো তুমি যদি অ্যাড কমান্ড দাও, তোমার পিসি তোমাকে রিপ্লাই দিতে পারবে না যে ও কি রেজাল্টটা কি। সো বিলিয়ন অফ ট্রানজিস্টরকে প্রপারলি ওয়ার্ক করানো, এইটার ইনিশিয়াল লেভেল কিন্তু আরটিএল ডিজাইন, একটা চিপের একদম স্ক্র্যাচ লেভেল কিন্তু আরটিএল। সো ভেরি কমপ্লেক্স টু মেনটেন অল দ্য থিংস, ক্লকিং থেকে শুরু করে সিকিউরিটি, দেন স্পিড, দেন হিটিং ইস্যুস, সবকিছু। সো এই তোমার চিপ কতটা ওয়েল পারফর্ম করবে, এইটা অনেকটা ডিপেন্ড করে তোমার আরটিএল কোডের উপর, হাউ ইট ইজ অপটিমাইজড আর হাউ ইট বিহেভস এট দ্য ইনিশিয়াল লেভেল। সো একদম আরটিএল থেকে শুরু, যখন আমরা জিডিএস পাই, অবভিয়াসলি জিডিএস এর পারফরমেন্স আরটিএল এর পারফরমেন্স থেকে ডিগ্রেড করে। সো দেয়ার আর বাঞ্চ অফ থিংস যে কেন ডিগ্রেড করে। অলরাইট, সো আর ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার। ওকে, সো আর কারো কোনো কোয়েশ্চেন? স্যার আমরা কোয়ার্টাসে যে আরটিএল ভিউয়ার বলে একটা জিনিস করছিলাম, ওই জিনিসের সাথে কি সিনথেসিসের কোন রিলেশন আছে, বা ওটা কি সিনথেসিসের? এক্স্যাক্টলি, তোমরা কোয়ার্টাসে যেটা আরটিএল ভিউয়ার দেখলা, ওখানে কি স্কিমেটিক দেখতে পারতা, আই থিংক, রাইট? জি স্যার। এক্স্যাক্টলি, সো আমরা এখানেও তাই করব। ওইখানে যেটা করে, ওই আরটিএল কোয়ার্টাসে তোমাদের হলো বাই ডিফল্ট কিছু লজিক গেট থাকে, ওইটা কিন্তু টেকনোলজি ইন্ডিপেন্ডেন্ট। সো ধরো যে ন্যান্ড গেট, ফ্লিপ ফ্লপ, এগুলা সিম্বল থাকে না, তোমরা ভিএলএসএ অনেক সিম্বল বানানোর কথা লজিক সেলের। সো যে টেকনোলজিতে যাও, ন্যান্ড গেটের সিম্বল কি সেম, রাইট? সো তোমার ওই কোডটাকে ও জাস্ট কিছু সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করে। বাট আমাদের এখানে হবে কি একটু ডিফারেন্ট, আমরা হলো একটা স্পেসিফিক টেকনোলজিতে এটা হলো ডেভেলপ করবো। ধরো যে ওখানে যেটা সিম্বল দিছে ওটা হলো ইউনিভার্সাল, হয়তো কোনো টেকনোলজি হয়তো বা অ্যাটাচ ছিল না যে কত টেকে তোমরা এটাকে সিনথেসিস করতেছো। বাট আমরা এখানে জিপিডি কে 45 ন্যানোতে হলো সিনথেসিস করব। ওকে, সো জাস্ট এতটুকুই ডিফারেন্ট। সো আমরা সব ইনফরমেশন নিব হলো 45 ন্যানোমিটার টেকনোলজির, দেন আমরা সিনথেসিস করব। দেন ওই এখানেও তোমরা স্কিমেটিক দেখতে পারবা জেনাসে সিনথেসিস করার পর যে কোডটাকে তোমরা সিনথেসিস করলা, ওইটার হলো লজিক লেভেল দেখতে পারবা। আচ্ছা, আমরা এখন আসি এই তিনটা স্টেপে, একটা হলো ট্রান্সলেশন, একটা অপটিমাইজেশন, দেন অ্যানাদার ওয়ান ইজ ম্যাপিং। ট্রান্সলেশন, সো ট্রান্সলেশন ওয়ার্ডটা থেকেই বোঝা উচিত যে ট্রান্সলেশন বলতে কি বোঝায়, যে একটা ধরো যে একটা ফেজে আছি, দেন আমি আরেকটা ফেজে কি মুভ করব, রাইট? এটা হলো ট্রান্সলেশন। সো ট্রান্সলেশনের ফার্স্ট স্টেপটা কি, চেক আরটিএল ফর ভ্যালিড সিনট্যাক্স। নাও হিউম্যান ক্যান মেক মিস্টেক, রাইট? বাট আমাদের যে কম্পাইলার গুলো আমরা করি, যেমন কোডের জন্য সি কম্পাইলার, পাইথন কম্পাইলার, দেন সি প্লাস প্লাস কম্পাইলার, সো সি প্লাস প্লাস তো করে আসছে, রাইট? সো আমরা ভুল করলে কি হয়, কম্পাইলার আমাদেরকে ওয়ার্নিং দেয় যে এই ভেরিয়েবল ভুল, অথবা সিনট্যাক্স ভুল, অথবা
ব্র্যাকেট নাই, সো এই এরর গুলো কি আমাদেরকে ও শো করে। এটা হলো কম্পাইলারের কাজ। সো আমরা যখন একটা ভেরিলগ কোডকে আমরা সিনথেসিস করতে যাব, একদম ইনিশিয়াল ফার্স্ট স্টেপ হলো এর সিনট্যাক্স গুলো চেক করা। সো টুলস আমাদের কি করবে, ফার্স্ট স্টেপে আমাদের সিনট্যাক্স গুলো চেক করবে। এখন আমাদের সিনট্যাক্স মাল্টিপল, রাইট? তোমরা অলরেডি দেখতেছো ফর লুপ, হোয়াইল লুপ। যেমন হোয়াইল লুপ সিনথেসিস করা যায় না। সো তোমার কোডে যদি হোয়াইল থাকে, ফার্স্ট RTL তোমাকে জানাই দেবে হোয়াইল ইজ নট সিনথেসাইজেবল, ওয়ার্নিং দেবে অর আইদার এরর দেবে। সো তোমার তখন ওইটা মাথায় থাকতে হবে যে আমার এই হোয়াইল লুপ রাখা যাবে না। সো হোয়াইল আমরা মেইনলি টেস্ট বেঞ্চে ইউজ করি, সো তোমাদের টেস্ট বেঞ্চ স্যার দেখাবে পরে। সো ফার্স্ট স্টেপ হলো RTL ফর ভ্যালিড সিনট্যাক্স। সো সিনট্যাক্স গুলো চেক করবে। এইটার আরেকটা হলো কিওয়ার্ড আছে, সেটা হলো লিন্টিং বলে অনেকে। সো লিন্টিং যেটা করে, লিন্টিং হলো এই সিনট্যাক্স গুলো চেক করে। সো আমরা যখন কোনো সিনট্যাক্স চেক বোঝাবো তখন এটা কিওয়ার্ড হবে লিন্টিং। ওকে, দেন সেকেন্ড স্টেপ হলো ট্রান্সফর্ম RTL টু আনঅপটিমাইজড GTEC গেটস। এখানে হলো কি আনঅপটিমাইজড। সো GTEC গেটস হলো জেনারিক টেকনোলজি গেটস। সো আমাদের এখানে জেনারিক টেকনোলজি হলো 45 ন্যানোমিটার। এটার যে গেটস গুলো আছে কম্বিনেশনাল এবং সিকোয়েন্সিয়াল। সো এই RTL কোডটাকে আনঅপটিমাইজড এই গেটে রিপ্রেজেন্ট করবে। ধরো যে আমি অ্যাডার যদি ট্রান্সলেট করি, সো অ্যাডারের ডিফারেন্ট টাইপস অফ গেট গুলো ও আনঅপটিমাইজড ওয়েতে জাস্ট ওয়্যারিং করবে। যেমন লিঙ্ক অল দ্য পার্ট অফ ডিজাইন। সো ধরো যে এখানে 30 স্ট্যান্ডার্ড সেল আছে। সো এই 30 স্ট্যান্ডার্ড সেলের ইনপুট আউটপুট গুলো ও ওয়্যারিং করবে, বাট আনঅপটিমাইজড। আচ্ছা, আমি আনঅপটিমাইজড মাল্টিপল টাইম বলতেছি কারণ লেটার আমরা এই যে ট্রান্সলেশনটা হলো এটাকে অপটিমাইজড করব, কারণ ফার্স্ট লেভেলে যে আমাদের টুল আছে EDA টুল, এটাকে অপটিমাইজ করতে পারে না। সো নেক্সট, অপটিমাইজেশন এন্ড ম্যাপিং। সো অপটিমাইজেশন এন্ড ম্যাপিং স্টেপের ফার্স্ট স্টেপসটা হলো ড্রাইভেন বাই কনস্ট্রেন্ট এন্ড টার্গেট সেল লাইব্রেরি। সো কনস্ট্রেন্ট কি একটু পরে আসতেছি, আর হলো টার্গেট সেল লাইব্রেরি। সো টার্গেট সেল লাইব্রেরি, সো আমাদের টার্গেট সেল লাইব্রেরি বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হলো কোন টেকনোলজিতে আমরা এই যে GTEC গেটস গুলো আছে এগুলোকে টার্গেট করব। এখন টার্গেট টেকনোলজি ক্যান বি 45 ন্যানোমিটার, can be 22 nanometer, can be 12, can be 7, can be 5, can be 3, or even can be 1 nano, latest technology. All right. So আমাদের এখানে 45. So just একটা side knowledge. So তোমরা তো চিপ জানোই, ন্যানোমিটার নলেজ আছেই। So far আমাদের ধরো যে 3 nanometer I think running on process, but 5 nanometer chip already in market. So আমাদের 5 nano আছে, 7 nano আছে, 12, then 14, then 22, then 28, then 40, 45, 50, then 90, 130, 180, 350, then 700 nano এগুলোও থাকে। So একদম লোয়ার টেকের আবার ধরো যে 5 ন্যানো, এগুলোর আবার কিছু অ্যাডভান্সড ভার্সন থাকে। ধরো যে ফার্স্ট ইয়ার যখন আর্লি রিলিজ হয়, ধরো যে 5 ন্যানোমিটার, দেন আফটার 2 or 3 ইয়ার্স দে ডিড অ্যানাদার রিলিজ লাইক 5 ন্যানোমিটার প্লাস, ওকে, বা 5 ন্যানোমিটার লো পাওয়ার, এরকম কিছু। সো এগুলোতে ওরা হলো ফ্যাব্রিকেশন প্রসেস আরো একটু অপটিমাইজড করে। যেমন 5 ন্যানোমিটার থেকে 5 ন্যানোমিটার প্লাসে কি হবে, তোমার লিকেজ কম থাকে হয়তোবা, দেন হলো পারফরমেন্স ইনক্রিজ হবে, এই সব। সো মাল্টিপল থিংস দে ডেভেলপ, দেন দে রিনেম ইট টু প্লাস। যেমন তোমরা প্রসেসরে দেখবা যে কোনো একটা প্রসেসর কোডের শেষে প্লাস দেওয়া থাকে। ওকে, সো টার্গেট সেল লাইব্রেরির ডেসক্রিপশন দিলাম। দেন হলো আসি আমরা কনস্ট্রেন্ট। এই কনস্ট্রেন্ট জিনিসটা ইম্পর্টেন্ট, তোমরা মাল্টিপল টাইমস এই কনস্ট্রেন্টটা নিয়ে ডিল করবা, এখানেও প্লাস হলো PNR-এও। ওকে, সো অপটিমাইজ টু মিট ডিজাইন গোলস। এখন
ডিজাইন রুলস। ধরো তুমি যখন একটা স্পেসিফিকেশন সেট করবা কোন একটা সিস্টেমের, এখানে কিছু ডিজাইন রুলস তোমার ডিফাইন করতে হবে। সো এই ডিজাইন রুলস এর মধ্যে পড়ে টাইমিং, এরিয়া আর হলো পাওয়ার। সো লাইক ফর এক্সাম্পল এ প্রসেসর টাইমিং। সো আমাদের প্রসেসরের কি টাইমিং থাকে, রাইট? এক একটা প্রসেসর এক এক ক্লকে অপারেট করে। সো ক্লক আর টাইম ক্লোজলি রিলেটেড, রাইট? T is equal to 1/f. সো ফ্রিকোয়েন্সি আর হলো টাইম একদম দুইটাই সেম, মানে ক্লোজলি রিলেটেড। সো তোমার ফ্রিকোয়েন্সি যত হাই, তোমাদের পারফরমেন্স কি তত বেশি। সো দ্যাটস ওয়াই আমরা সবাই চিন্তা কি করি যে কোনো একটা সিপিইউ দেখা যায় কোনো একটা 2.3 গিগাহার্টজ, কারো একটা 2.9, কারো একটা 3, কারো একটা 4.3 এরকম গিগাহার্টজ রেঞ্জের থাকে। সো আমরা অলওয়েজ ট্রাই করি কি যেটা ক্লক রেটিং বেশি। আবার অনেক সময় ইউজাররা কি করে ওভারক্লক করেও সিস্টেম ইউজ করে, দ্যাটস ডিফারেন্ট কেস। সো সো টাইমিংটা ইম্পর্টেন্ট। দেন আসি আমাদের এরিয়া। সো ধরো যে আমরা একটা চিপ ডিজাইন করব, এখন এরিয়াটা হয় ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কারণ কোন একটা সিস্টেম ডিজাইনে ফ্লিপ ফ্লপ, ধরো যে 90% আমরা ইউজ করি হলো ফ্লিপ ফ্লপ। সো ফ্লিপ ফ্লপ অপারেটস অন ক্লকিং সিস্টেম। সো এখন যে এরিয়া, ধরো যে বিলিয়ন অফ ট্রানজিস্টর, এখন ফ্লিপ ফ্লপেরও তো কিছু ফ্রিকোয়েন্সি থাকে। সো প্রতিটা স্ট্যান্ডার্ড সেলেরই কিন্তু ফ্রিকোয়েন্সি থাকে যে এটা এতটা অপারেট করতে পারে। সো ধরো যে তুমি একটা ন্যান্ড সেল, একদম সিম্পল ন্যান্ড সেল, তুমি যদি একদম পিকো বা ফেমটো রেঞ্জে ইনপুট আউটপুট তুমি হলো পালস দাও, তাহলে অনেক সময় দেখবা যে আউটপুট পাচ্ছ না। বাট তুমি যদি পিরিয়ড ইনক্রিজ করো ন্যানো সেকেন্ড রেঞ্জে, তখন দেখবা তুমি আউটপুট পাবার ঠিকঠাক। সো এরকম ঠিক কোনো প্রসেসরেও তাই হয় যে ক্লকিং পিরিয়ড যদি অনেক কম থাকে দেন ইট ডাজন্ট ওয়ার্ক। সো দ্যাটস হাউ এই যে ক্লকিং এর রেঞ্জটা ঠিক হয় কোনো প্রসেসরের। এখন এরিয়াতে ছিলাম আমরা। সো ফ্লিপ ফ্লপ আমাদের প্রতিটা স্ট্যান্ডার্ড সেলের একটা ডাইমেনশন থাকে, এক্স ওয়াই ডাইমেনশন। এখন এই যে এরিয়া, এই এরিয়াতে স্ট্যান্ডার্ড সেল ডিজাইনার কেউ থাকে, ওরা একটা খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে এই এরিয়া অপটিমাইজেশনে। সো ধরো যে একটা ফ্লিপ ফ্লপের আমাদের তো পিসি থাকে, রাইট? পলি তোমরা যেটাকে বলো, গেট কানেকশন যেটা পলিসিলিকন। সো ধরো যে ন্যান্ড সেলের পলিসিলিকন কয়টা? দুইটা, কারণ দুইটা গেট। বাট ধরলাম যে ফ্লিপ ফ্লপের গেট টোটাল লাগে আমার ধরলাম 20টা। সো কোনো একটা স্ট্যান্ডার্ড সেল ডিজাইনার সার্কিট অপটিমাইজেশন করে এটাকে যদি 18 পলিতে ডিজাইন করতে পারে, ধরো যে দুইটা এক্সট্রা যে গেট কানেকশন বা যে এক্সট্রা এক্স ডাইমেনশন স্পেস ওইটা কম লাগলো। সো একটা ফ্লিপ ফ্লপে যদি দুইটা স্পেস টু পলি স্পেস কমাইতে পারে, তাহলে ধরো যে ওই ফ্লিপ ফ্লপটা থাউজেন্ডস অর মিলিয়ন টাইমস ইউজ হবে। সো ওইটাকে 2 দেওয়া মাল্টিপল করো, তাহলে দেখো কত এরিয়া সেভ হচ্ছে। সো এই যে এরিয়াটা সেভ করা, সো একদম যখন লোয়ার টেকনোলজি যে যায়, সো একটা সিপিইউ অর সিস্টেম যে ফ্যাব্রিকেট করে এটাতে অ্যাটলিস্ট 6 to 1 year এরকম সময় লাগে কোনো চিপ ডিজাইন করতে। সো লেয়ার পর লেয়ার ডিপোজিশন করে, স্পুটারিং করে, সো এটাতে সময় লাগে অনেক। দেন ডিফারেন্ট টাইপস অফ চেক করে। সো এই যে চিপগুলো ডিজাইন করা হয়, এই ডিজাইন গুলোতে তোমার খুবই হাই খুবই হাই কস্ট। সো ইঞ্জিনিয়াররা অলওয়েজ ট্রাই করে খুব কম এরিয়াতে ডিজাইন করা, যাতে চিপের যে প্রাইসটা এটা কমানো যায়। কারণ কি প্রোডাকশন কস্ট অনেক হাই। আমি যদি 1 মিলিমিটার এরিয়াও সেভ করতে পারি, মিলিমিটার অনেক হাই বললাম, সো মাইক্রোমিটার এরিয়াও সেভ করতে পারি, তাহলে ফাউন্ডারির অনেক অনেক সেভিংস ওরা করতে পারে ওই চিপের প্রোডাকশনে। সো সো লিডিং চিপ ফেব্রিকেশন কোম্পানিগুলো হলো আছে ওয়ার্ল্ড ওয়াইড। তোমাদের টিএসএমসি, তোমরা নাম শুনছো আই হোপ, তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি। ওকে, দেন আছে আমাদের গ্লোবাল ফাউন্ডারিজ, দেন আছে ইন্টেল। কোয়ালকম। Qualcomm doesn't fabricate.
So they design chips, they fabricate chips from this kind of foundries like TSMC, Intel, then Global Foundry. তো স্যামসাং কি মানে ফ্যাব্রিকেট Yes, করে? Samsung has their own fabrication system. Yeah, একটা আর্টিকেল পড়তেছিলাম আর কি, ওখানে দেখলাম যে রিকমেন্ড এই নেক্সট যে চিপ এটা কি স্যামসাং ফ্যাব্রিকেট করবে। exactly. So Samsung এর নিজস্ব ফ্যাব্রিকেশন ফ্যাব আছে আর কি। সো TSMC এর লেটেস্ট তোমরা যদি জেনে থাকো যে ইউএসএ ওরা অ্যারিজোনাতে মেবি নতুন ফাউন্ডারি খুলতেছে। সো আগে যেটা শুধু TSMC তেই ছিল। সো TSMC হলো একদম লিডিং ম্যানুফ্যাকচারিং কোম্পানি। তোমরা তাইওয়ান যদি দেখে থাকো জাস্ট কি বলবো ছোট একটা আইল্যান্ডের মতো, বাট ওদের যদি 21 সালের যদি তোমরা চিপের হলো রেভিনিউ দেখে থাকো, ওরা মেবি 60-70% এরিয়া মানে রেভিনিউ ওদের আন্ডারে। সো তোমরা দেখবা যে গ্লোবাল ফাউন্ডারিজ এর কিন্তু 7 ন্যানো টেকনোলজি নাই। সো গ্লোবাল ফাউন্ডারিজ 7 ন্যানো 2017তেই অফ হয়ে গেছে ডিউ টু সাম ফ্যাব্রিকেশন কমপ্লেক্সিটি। সো ওদের পারফরমেন্স ভালো ছিল না কম্পিটিটরদের। বাট টিএসএমসির দিকে যদি তাকাও, ওরা অলরেডি রিসেন্টলি 1 ন্যানোমিটার ব্রেক থ্রু করছে। IBM ওয়াজ 2 ন্যানো। সো IBM 2 ন্যানো অ্যানাউন্স করার কিছুদিন পরেই তোমাদের TSMC যেটা করলো 1 ন্যানোমিটার অ্যানাউন্স করছে। সো 1 ন্যানোমিটার পিপল ডিডন্ট থিঙ্ক অ্যাবাউট ইট যে আমরা 1 ন্যানোমিটারে কখনো যাইতে পারবো। সো তোমরা মুরস ল সম্পর্কে জানার কথাই, রাইট? সো that's how TSMC leads the fabrication industry. সো আচ্ছা, আমরা এরিয়াতে ছিলাম। সো এই জন্য এরিয়াটা ইম্পর্টেন্ট। সো আমরাও যেটা করবো, আমরাও যে প্রসেসর গুলো ডিজাইন করবো, দেখবা যে আমরা এরিয়া স্পেসিফাই করে দেবো। তোমাদের এবার হয়তো বা প্রজেক্ট করাতে পারবো। সো একটা এরিয়া থাকে যে এত মিটারের মধ্যে তোমাদের চিপটা ডিজাইন করতে হবে। সো এরিয়া একটা বিগ ইস্যুস। সো দেন পাওয়ার। সো অবভিয়াসলি তোমাদের পাওয়ার, প্রতিটা চিপে পাওয়ার, যেমন মোবাইল ফোন বলো, প্রসেসর, সবাই চায় কি লং ব্যাটারি লাইফ। সো লং ব্যাটারি লাইফ করতে গেলে কি হবে, আমার প্রসেসর যাতে খুব কম পাওয়ার কনজিউম করে সেই দিকটা খেয়াল রাখতে হবে। সো এর জন্য এই পাওয়ারটা ইম্পর্টেন্ট। সো এগুলো আমাদের কেন লাগবে? সো পাওয়ার, সো তোমরা যখন চিপ ডিজাইন করবা, আমাদের কি একটা ভোল্টেজ লেভেল থাকবে যে এত ভোল্টেজে এটা অপারেট করতে পারে। সো নর্মালি একদম লোয়ার টেকনোলজিতে কি হয়, তোমাদের 0.8 ভোল্ট, 1 ভোল্ট, 1.2 ভোল্ট এইরকম আমরা অপারেট করি। সো এইখানে আবার চিপ ডিজাইনে দুই ধরনের সেল ইউজ করা হয়, একটা হলো কোর সেল, আর আরেকগুলো হলো আইও সেল। সো আইও যেটা বলে, আইও সেল গুলো হলো ইনপুট আউটপুট সেল, যেগুলো হলো তোমাদের সেলের এজে থাকবে, যেগুলো হলো আউটসাইড ওয়ার্ল্ড এর সাথে কমিউনিকেট করবে। সো এই আইও সেলগুলোর অপারেটিং পাওয়ার আবার হায়ার, যেমন 1.2 থেকে 5, 7, 10, 12 এমনও হইতে পারে। বাট যেগুলো একদম কোর সেল, একদম কোর বলতেছি ধরো যে তোমাদের মেমোরি সেল, একদম প্রসেসরের যে মেইন ফাংশনালিটি, ওইগুলো তোমার কোর সেল দিয়ে অপারেট করবে। এগুলোর ভোল্টেজ লেভেল থাকে অনেক কম, ধরো যে 0.8, 0.6 এরকম। আর হলো একদম এক্সট্রা ইনফরমেশন, ধরো যে রিসেন্ট তোমরা জানো যে থ্রেশহোল্ড ভোল্টেজ, ধরো যে একটা 1.2 তোমাদের পাওয়ার সাপ্লাই থাকে, দেন একটা গেটের থ্রেশহোল্ড ভোল্টেজ থাকে, হয়তো বা শেখানো হয় 300 মিলিভোল্ট অথবা 200 মিলিভোল্ট এরকম। বাট কিছু কিছু প্রসেসর ডিজাইন আছে, ওগুলোকে আমরা বলি হলো সাব থ্রেশহোল্ড টেকনোলজি বা প্রসেসর। সো সাব থ্রেশহোল্ড প্রসেসর যেটা করে সেটা হলো এই যে যেটা থ্রেশহোল্ড ভোল্টেজ 300 মিলিভোল্ট, পুরো প্রসেসরটাই এই 300 মিলিভোল্টে অপারেট করবে। সো ভেরি লো পাওয়ার, রাইট? যেখানে কোনো একটা লজিক সেলের হলো থ্রেশহোল্ড ভোল্টেজই 300 মিলিভোল্ট, সেখানে একটা পুরো প্রসেসরের পাওয়ার লেভেল হলো 300 মিলিভোল্ট। সো কোনো একটা প্রসেসর, ধরলাম যে RISC-V প্রসেসর অলরেডি আছে মার্কেটে, যে সাব থ্রেশহোল্ড প্রসেসর, এগুলা 300 মিলিভোল্টে অপারেট করে। সো এইরকম 300 মিলিভোল্ট অপারেটর প্রসেসর যদি কোনো সিস্টেমে ইউজ করা হয়, অবভিয়াসলি অনেক লো পাওয়ার কনজিউম করবে এবং লং ব্যাটারি লাইফ তোমাদেরকে দিবে। সো সাব থ্রেশহোল্ড টেকনোলজি ইজ ডিফারেন্ট দ্যান হোয়াট উই ডু নরমালি। ওকে, নাও এখন আসি ইন এ নাটশেল পুরো জিনিসটা কি হচ্ছে।
এই যে এখানে একটা কোড আছে, ধরে নাও এটা একটা ব্ল্যাক বক্স, যে কোনো একটা সিস্টেমের কোড। এখন আমাদের আচ্ছা টাইমিংটা আমি মিস করছি, সো নট মিস, এক্সট্রা ইনফরমেশন। ধরো যে আমাদের গেটের তো টাইমিং থাকে, রাইট? ধরো যে তোমরা যখন ভিএলএসআই ওয়ানে ইনপুট দাও কোনো, অথবা কোনো পালস, ভি পালস দাও, তখন আমরা আমাদের কি থাকে, এগুলো লেখা থাকে না, রাইজ টাইম, ডিলে টাইম, ফল টাইম, রাইট? সো আমরা নর্মালি ইনভার্টার ডিজাইনে কি দেখি, ইনপুটের যে স্কোয়ার শেপ গুলো আমরা দেই অনেক স্ট্রেইট, বাট আসলে কি এরকম স্ট্রেইট হয় ইন রিয়ালিটি? না স্যার। সো হয় না, ওখানে একটা কি গেট ডিলে থাকে এবং আউটপুট ডিলেও থাকবে, রাইট? সো আমরা যখন এই যে সিনথেসিস করব, আমাদের স্যার কিন্তু একটু আগেই বলছে ক্লাসে যে আমরা টাইমিংটা সিনথেসিস করতে পারি না, বা কোডে লিখতেও পারি না টাইমিং যে এত। সো আমাদের প্রতিটা যে স্ট্যান্ডার্ড সেলের দেখবা যে ডট লিভ নামে একটা ফাইল থাকে, আমরা দেখাবো। সো এই ডট লিভ ফাইলে প্রতিটা স্ট্যান্ডার্ড সেলের টাইমিং ইনফরমেশন থাকে। ধরো আমি যদি ন্যান্ড এর কথা চিন্তা করি, সো ন্যান্ড এর ইনপুট কম্বিনেশন কয়টা, চারটা, রাইট? 00 01 10 11। নাও সার্কিটরি, প্রতিটা ট্রানজিস্টর কিন্তু অপারেট করে না প্রতিটা কম্বিনেশনে। সো ডিফারেন্ট কম্বিনেশনে, ইনপুট কম্বিনেশনে ডিফারেন্ট টাইমিং আমরা পাই, বাট এই টাইমিং ইনফরমেশনটা খুবই লেস, খুব এতটা ভেরি করে না, বাট দেয়ার ইজ ডিফারেন্স। ধরো যে অর গেটের কথা যদি চিন্তা করি, এনমস কি থাকে, প্যারালালি। সো যে কোনো একটা মসই যদি অন থাকে তাহলে আমরা কি আউটপুট পাই, বাট ধরো অনেক সময় ডিফারেন্ট কম্বিনেশনে আমাদের কি হয়, প্যারালাল দুটোই অন থাকে। সো যখন একটা মস অন থাকে তখনকার যে টাইমিং ইনফরমেশন, আর যখন দুইটা মস থাকবে তখনকার টাইমিং ইনফরমেশন অবভিয়াসলি শুড ভ্যারি, রাইট? এখন এখানে দেখো, ধরো যে এই যে কোডটা আমি দেখাচ্ছি এখানে, ধরো যে এটা ব্ল্যাক বক্স, যে কোনো সিস্টেমের কোড, উই ডোন্ট নো হোয়াট ইজ দেয়ার। এটাকে আমরা কি করব, সিনথেসিস করব। সো ফার্স্ট স্টেপ কি, ট্রান্সলেট। সো ট্রান্সলেটের আমরা যেটা বলতেছিলাম যে আনঅপটিমাইজড, সো এটাকে যখন ট্রান্সলেট করবে যে কোনো একটা বিহেভিয়ারাল কোডকে, ও কি কোডে ট্রান্সলেট করবে, ডিফারেন্ট টাইপ অফ লজিক সেলস, ক্যান বি কম্বিনেশনাল, ক্যান বি সিকোয়েন্সিয়াল। তো এখানে দেখো ও 6টা কম্বিনেশন দিয়ে ধরলাম যে এখানে যে কোনো একটা সিস্টেম ও রিপ্রেজেন্ট করলো, বাট এখানে কোনো টাইমিং ইনফরমেশন নাই। সো এখানে দেখতে পাচ্ছ যে এই যে লজিক সেলগুলা ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশনে প্লেস করা, এবং ইনপুট থেকে প্রতিটা গেটের ডিস্টেন্সও কি ডিফারেন্ট। বাট যখন আমি কিছু টাইমিং ইনফরমেশন দেব, ধরলাম যে এই চারটা হলো ইনপুট, যে এই চারটা ইনপুট আর এই যে 3টা গেট আছে, এইগুলার ইনপুট সিগন্যাল গুলো সেম টাইমে গেটে আমার যাইতে হবে। তো ধরে নিলাম সবগুলোর আমার ডিলে 1 ন্যানো সেকেন্ড দিলাম, টাইমিং ইনফরমেশন হলো আমার 1 ন্যানো। সো কিছু ডিলে থাকে, ধরো যে সিগন্যাল টু গেট ডিলে, এটা আছে কোনো এক জায়গায়, সিগন্যাল টু গেট ডিলে, দেন গেট টু আউটপুট ডিলে। যেমন যদি ফ্লিপ ফ্লপ বলি, যখন ক্লক অ্যারাইজ করে আর যখন হলো ডাটা আসে, সো ক্লক অ্যারাইজ করার পর এই ডাটা থেকে কিউ যে আউটপুট, এখানে কি একটা ডিলে আছে আমাদের, রাইট? সো ফ্লিপ ফ্লপের কি অনেকগুলো ট্রানজিস্টর আছে, সো ওই যে ডাটা আছে, ডাটাকে অনেকগুলো ট্রানজিস্টর প্রোপাগেশন ডিলে পাস করে কিউ এ অ্যারাইজ করতে হয়। সো এই যে ডিলেটা, ইন্টারনাল কিছু যে ডিলে থাকে, গেট ডিলে হইতে পারে, প্রোপাগেশন ডিলে হইতে পারে, দেন হলো ফল টাইম বা রাইজ টাইম, আউটপুট ড্রাইভার যে ডিলে থাকে, ফ্যান আউট যেটাকে বলে, এটার যে ডিলে থাকে, এইগুলো সব টাইমিং ইনফরমেশন গুলা আমরা আমাদের হলো যখন সিনথেসিস করব কোডে আমরা বলে দেব যে সবগুলার ইনপুট ডিলে 1 ন্যানো সেকেন্ড, অথবা 10 পিকো সেকেন্ড, অথবা 20 পিকো সেকেন্ড, এইভাবে। সো ইঞ্জিনিয়াররা নর্মালি যে কোনো একটা টেকনোলজিতে ওরা জানে যে গেট ডিলেটা কেমন হইতে পারে, বা আমি কত গেট ডিলে মিট করতে পারবো, অথবা আমার ইনপুট টু আউটপুট যে সিগন্যাল ক্রস করবে এটা ডিলে কেমন হতে পারে। সো এই সবগুলো ইনফরমেশন অ্যাকচুয়ালি ডট লিভ ফাইলে থাকে। দ্যাটস হোয়ার ফ্রম হোয়ার ইঞ্জিনিয়ার্স নো যে আমার ডিজাইন অ্যাপ্রোচটা হওয়া উচিত এরকম। তো আমরা যখন টাইমিং ইনফরমেশন দিব,
ডিফারেন্ট ডিফারেন্ট টাইমিং ইনফরমেশন। সো তখন ও দেখো এই গেট গুলাকে কি অ্যারেঞ্জ করছে, অপটিমাইজড করছে। ওকে, দেন সিনথেসিস ইন এ নাটশেল। আমাদের এই যে কম্পাইলারটা আছে, সো কম্পাইলারটা আমাদের কি, এখানে কম্পাইলারটা হলো জেনাস সিনথেসিস, যে টুলসটা আছে এটা হলো আমাদের কম্পাইলার। সো এখানে দেখতে হচ্ছে অ্যারো সাইন্স, কম্পাইলারের ইনপুট গুলা কি কি হবে। সো অবভিয়াসলি আমরা ভেরিলগ কোডকেই কম্পাইল করব, দেন হলো সিনথেসাইজ করব। সো আরটিএল কোড অর লিস্টটা হলো আমাদের কম্পাইলার। দেন অ্যাট্রিবিউট এন্ড কনস্ট্রেইন্ট, এই অ্যাট্রিবিউট এন্ড কনস্ট্রেইন্টে থাকবে আমাদের সরি আমার নয়েজ অনেক, তোমাদের শুনতে প্রবলেম হচ্ছে? একটু স্টপ করি নাকি? আচ্ছা আমরা একটু ব্রেক নিই, জাস্ট 2 মিনিটস, ওরা শেষ করো। ওকে, অলরাইট। সো আমরা এই ছোট ফ্লোটাতে আসি। সো সিনথেসিস ইন এ নাটশেল, আমাদের কম্পাইলারের কিছু ইনপুট দিতে হবে আর আমরা কিছু আউটপুট পাবো। সো এটা একটু মনে রাখবা ভালো করে যে আমাদের ইনপুট গুলো কি কি। সো ইনপুট গুলো আমাদেরকে আরটিএল কোড, অবভিয়াসলি যে সিস্টেম বিহেভিয়ারাল কোডটাকে আমরা কম্পাইল করব। দেন অ্যাট্রিবিউট এন্ড কনস্ট্রেইন্ট, যেমন ইনপুট দিলে কত হবে, আউটপুট দিলে কত হবে। দেন প্রতিটা লজিক সেলের ইনফরমেশন, সব ধরনের টাইমিং ইনফরমেশন হলো ডট, এটা আমরা করব কম্পাইলারকে। সো দেন আরেকটা টেকনোলজি লাইব্রেরি। সো এখানে টেকনোলজি লাইব্রেরিতে অনেক ফাইল থাকে। সো রাইট নাও ধরো যে লেয়ার ইনফরমেশন বলো, দেন গেট লেভেল ইনফরমেশন বলো, লজিক সেলের ইনফরমেশন গুলো বলো, সবকিছুই এই জিপিডি কে ফরম্যাট থেকে আসবে। এবং কনস্ট্রেইন্ট গুলো কিন্তু আমাদের ইউজার ডিফাইন্ড, যে ইনপুট দিলে কত হবে, আউটপুট দিলে কত হবে, এগুলো আমাদের যেমন ক্লক পিরিয়ড কত হবে, এগুলো হলো কনস্ট্রেইন্টের মধ্যে পড়ে, যেগুলো হলো ইউজার ডিফাইন্ড। দেন কম্পাইলার আমাদের কি করবে, সিনট্যাক্স চেক করবে, অপটিমাইজ করবে, দেন আমাদের কিছু রিপোর্ট জেনারেট করে দেবে। সো অপটিমাইজ করার পর কি গেট লেভেল ল্যাটিস দেবে। সো নর্মাল আরটিএল কোড থেকে গেট লেভেল দেখতে পাবো, অনেকগুলো মডিউল দেখতে পাবো, সাব মডিউল বলো, টপ মডিউল বলো, ওগুলা লজিক সেল দিয়ে ও একটা করে আর ওয়্যারিং করে সাউন্ডটা একটু ক্লিপিং হয়ে যাচ্ছে আর কি, হঠাৎ হঠাৎ শোনা যায় না। I think okay. So then আমাদের আছে হলো স্কেমেটিক, দেন আমরা কি পাবো, একটা স্কেমেটিক পাবো। তো আমাদের বিহেভিয়ারাল কোডে কিন্তু আমরা আমাদের কোনো স্কেমেটিক নাই, বাট কম্পাইলার আমাদের কি করবে, একটা স্কেমেটিক দিবে। দেন আমাদের কি পাবো, আমরা কিছু রিপোর্টস পাবো, যেমন টাইমিং রিপোর্ট। সো সিনথেসিস করার পর আমাদের যে কনস্ট্রেইন্ট গুলো আমরা দিছিলাম সেগুলো মিট করতে পারছে কিনা। সো টাইমিং রিপোর্ট ভায়োলেশনও থাকতে পারে, ওয়ার্নিংও থাকতে পারে, এররও থাকতে পারে, বাট আমরা একটা টাইমিং রিপোর্ট পাবো যে আমাদের ডিজায়ার টাইমিং রিপোর্ট আমরা মিট করতে পারলাম কিনা আফটার সিনথেসিস। সো নর্মালি ও করতে পারে এই স্টেজে। দেন আমাদের যেটা থাকে এরিয়া। সো তোমার ধরো যে একটা অ্যাডার অথবা যে কোনো চিপ ডিজাইন করছো, কত এরিয়া লাগবে ওইটা ও দেখাই দিতে পারবে। দেন কত পাওয়ার টোটাল কনজিউম করবে ওই সিস্টেমটা, এটাও
ও জেনারেট করে দেবে। বাট আমাদের যেহেতু জিপি ডিকে লাইব্রেরি, এরিয়া এবং পাওয়ার ইনফরমেশনটা এখানে মিসিং থাকবে, কারণ কি এটা এডুকেশনাল পারপোজে ডিজাইন করা, যাতে কেউ ওই ফ্যাব্রিকেশন না স্টেজে না যাইতে পারে। এজন্য ওদের সেলের এরিয়া, প্রতিটা সেলের এরিয়া দেওয়া 0। সো একটা তুমি যখন চিপ ডিজাইন করবা, এরিয়া রিপোর্ট দেখবা টোটাল এরিয়া 0। ওকে, এটা হলো পিডিকে ইস্যুজ জাস্ট, এবং পাওয়ারও তাই। আচ্ছা, এটা একটু আমাদের দেখতে হবে যে বিফোর সিনথেসিস, সো আরটিএল শুড বি লিমিটেড, synthesis checked and basic functionality verified. সো তোমরা যে সিস্টেমটা আরটিএল এ লিখবা, সিনট্যাক্স এরর ফ্রি থাকতে হবে, দেন ফাংশনালিটি ভেরিফাই করে নিতে হবে আগে যে এটা ঠিকঠাক মতো কাজ করে কিনা। যে টেস্ট বেঞ্চ আমরা কি জন্য লিখি, ওই ফাংশনটা ভেরিফাই করার জন্য যে আমাদের বিহেভিয়ারাল ওর বিহেভিয়ার ঠিক আছে কিনা পুরো সিস্টেমটাকে। সো অ্যান্ড গুড কোডিং স্টাইল কি করবে, অবশ্যই একটা অপটিমাইজড তোমাকে নেটলি জেনারেট করতে হেল্প করবে। দেন গুড কোড তোমাকে হলো ফাস্টার পারফরমেন্স দিবে এবং এরিয়াও রিডিউস করবে। সো সিনথেসিস আউটপুট ওখানে দেখালামই কি কি থাকবে। একটা হলো গেট লেভেল নেট লিস্ট, দেন স্ট্যান্ডার্ড ডিজাইন কনস্ট্রেইন্ট। সো আমরা যে কনস্ট্রেইন্ট গুলো ইনপুটে দিব, এরকম একটা এসডিসি ফাইলও আমাদের দিবে যে এই ডিজাইন কনস্ট্রেইন্ট গুলো এই সিস্টেমের জন্য। দেন আদার রিপোর্ট যেমন ছিল টাইমিং রিপোর্ট, এরিয়া রিপোর্ট, পাওয়ার রিপোর্ট। ওকে, নাও এইখানে অনেক কিছু জেনারেল কথাবার্তা লেখা আছে, ঠিক আছে? এইগুলো জাস্ট পড়ে নেব। দেন আমরা আসি এই ফ্লোটাতে। তো হোপফুলি এই ফ্লোটাই হলো লাস্ট আজকের জন্য। ওকে, অলরাইট, তো এখানে একটু মনোযোগ দাও। সো এটা হলো পুরো সিনথেসিস পার্টটাতে কি হয়, এটা হলো ডেসক্রাইব করা ফ্লো চার্টে। তো এটা যদি মনে রাখতে পারো, এনি কোয়েশ্চেন ইউ ক্যান অ্যান্সার। অলরাইট, সো আমাদের একদম ইনিশিয়ালি কি থাকবে, একটা এইচডিএল ফাইল আরটিএল থাকবে, রাইট? দেন আমরা যখন এটাকে সিনথেসিস করতে যাব, ফার্স্ট স্টেপ হলো আমাদের কি কম্পাইলার লাগবে অবশ্যই সিনথেসিস করতে। সো কম্পাইলারকে কি আমাদের বলতে হবে যে কোথায় আমাদের ওই এইচডিএল ফাইলটা আছে। ধরো যে আমরা ডিফারেন্ট লোকেশনে সেভ করি, ধরো যে লিনাক্সের হোম আন্ডার তোমার ইউজার, দেন এসিক ডিজাইন সামথিং, এরকম কোন একটা ফোল্ডারে আমরা কি এইচডিএল পাথ রাখি। যেমন উইন্ডোজের কথা চিন্তা করো, আমাদের কি ড্রাইভ ডিফারেন্ট ডিফারেন্ট, ডিইসি ডিফারেন্ট। সো প্রতিটা ফাইলের কি একটা ইউনিক লোকেশন থাকে যে এই লোকেশনে এটা স্টোর করা। সো আমাদেরকে কম্পাইলারকে বলে দিতে হয় যে এই লোকেশনে আমাদের এইচডিএল ফাইলটা আছে। সো ও যেন এটাকে কি লোড করতে পারে। লোড কেন করবে, আমাকে তো রিড করতে হবে ওই এইচডিএল থেকে। তুমি ধরো যে তোমাকে একটা বই দিলাম, এখন তোমার বইটা যদি হাতে না দেওয়া হয়, অথবা তোমাকে বলা হয় যে এই বইটা এই জায়গায় আছে, তাহলে তো তুমি বুঝতে পারবা না যে বইয়ের ভিতরে কি আছে। দেন বইয়ের ভিতরে কি আছে এটা জানার জন্য তোমাকে তো বইটা হাতে নিতে হবে, ওপেন করতে হবে, বইটা পড়তে হবে, রাইট? দেন তুমি বলতে পারবা যে বইটার ভিতরে এই যে এই জিনিসগুলো লেখা আছে। সো কম্পাইলারও তাই, ফার্স্ট ওকে আরটিএল ফাইলটা দিতে হবে যে এই নাও তোমার আরটিএল ফাইল। দেন ও এটাকে কি করে লোড, লোড যখন বলতেছে ওর জাস্ট রিড করা, ওর সিস্টেমে রিড করা যে ও আরটিএলটা রিড করবে, এটাকে আমরা লোড বলতেছি। দেন হলো পারফর্ম ইলাবোরেশন, দেন ও কি করে একটা অ্যানালাইসিস করে যে হোয়াট ইজ দেয়ার। এই ইলাবোরেশন মধ্যে ধরো যে সিনট্যাক্স চেক থাকে, দেন কি ধরনের বিহেভিয়ার তুমি লিখছো সে ওইগুলো অ্যানালাইসিস করে যে আমার এই সিস্টেমটা যদি আমি গেট লেভেলে নিতে চাই তাহলে আমার কি কি ধরনের লজিক সেল ইউটিলাইজ করতে হবে, এই ইলাবোরেট গুলো করে। দেন দেয়ার আর মেনি অ্যালগোরিদমস। সো দেন হলো অ্যাপ্লাই কনস্ট্রেইন্ট, যেমন আমাদের যে কনস্ট্রেইন্ট গুলো দিব, ডিলে কনস্ট্রেইন্ট গুলো, সো ওইগুলোও অ্যাপ্লাই করবে। ধরো যে আমি কোথাও দিলাম ডিলে 2 ন্যানো, কোথাও দিলাম ডিলে 2 ন্যানো। এখন এই যে ডিলে ডিফারেন্স, এই কোথাও কোথাও কি ও বাফার প্লেস করবে এই এক্সট্রা ডিলে মিট করার জন্য, রাইট? ওই সিগন্যালটাতে ধরো যে একটা সিগন্যালের এ টু বি সিগন্যাল দিলে হলো 2 ন্যানো, আর একটা ধরলাম এ টু সি সিগন্যাল হলো 3 ন্যানো। সো বোথ পাথের তোমার একটাতে কি এক্সট্রা বাফার থাকবে যেটা আরেকটাতে থাকবে না। সো এই অ্যানালাইসিস গুলা ওকে করতে হয় টাইমিং মিট করার জন্য। দেন হলো অপটিমাইজেশন করবে, যেটা দেখালাম যে টাইমিং ইনফো দেওয়ার পর কি ও অপটিমাইজ করে। দেন কি করবে, সিনথেসাইজ করবে। অপটিমাইজেশন ডান, অল ইলাবোরেশন ডান, সো তোমাকে একটা গেট লেভেল সিনথেসাইজ দেবে। দেন ও আবার কি করবে, অ্যানালাইজ করবে যে আমি এখানে দেখো অ্যানালাইসিস হলো দুই জায়গায় আছে আই থিংক অ্যাপ্লাই, একটা হলো ইলাবোরেশন আর একটা হলো অ্যানালাইজ।
সো অ্যানালাইজ করার পর আমরা যে কনস্ট্রেন্ট গুলো অ্যাপ্লাই করলাম, ও দেখবে যে কনস্ট্রেন্ট গুলাকে আমরা মিট করতে পারলাম কিনা, যেমন ইনপুট ডিলে, ক্লকিং পিরিয়ড, এই কনস্ট্রেন্ট গুলো আসলে মিট হয়েছে কিনা। সো কনস্ট্রেন্ট যদি মিট না করে তাহলে ফিক্স করার ওয়ে কয়টা? তিনটা। রিমেম্বার, 3 ways to fix the constraint. সো প্রথম যেটা ওয়ে সেটা হলো মডিফাই কনস্ট্রেন্ট। ধরো আমি একটা ক্লকিং সিস্টেম করলাম গিগাহার্টজ, বাট আই ক্যান নট মিট। সো আমার কি করতে হবে? 2 গিগাহার্টজটাকে আমাদের আরো কি কমাইতে হবে, কারণ ওটা অপারেট করতে পারতেছে না। সো লেটস মুভ ডাউন টু লাইক 1.8 or 1.9 হার্টজ। সো দেন আবার অ্যানালাইজ করবে আমি কি কনস্ট্যান্ট মিট করছি। ইফ ইয়েস, দেন ও ডিজাইনটাকে এক্সপোর্ট করবে এবং নেট লিস্ট দিয়ে দেবে তোমাকে, গেট লেভেল নেট লিস্ট। বাট যদি তুমি এইখানে অপটিমাইজেশন করতে না পারো, করে পারতেছো না, তখন তোমার কনস্ট্রেন্ট চেঞ্জ করতে হবে, যেটা বললাম যে চেঞ্জ ক্লক অথবা ইনপুট দিলে অথবা আউটপুট দিলে অথবা ডট লিভ ফাইল, ডিফারেন্ট ডিফারেন্ট ডট লিভ ফাইল। তো এই দুইটা অপশনেও যদি না হয়, তোমাকে একদম ডিফাই সোর্সে যেতে হবে, একদম সোর্স চেঞ্জ করো। সো সামথিং রং উইথ দ্য সোর্স ফাইল। সো all these three, সো নর্মালি সোর্স ফাইল চেঞ্জ করতে হয় না। সো অনেক সময় ইঞ্জিনিয়াররা এই দুইটাই চেঞ্জ করে। সো সোর্স ফাইল হলো লাইক গোল্ডেন, সো they don't want to change. So if they change source file, there's some issues. So normally এই কনস্ট্রেন্ট চেঞ্জ করে করে ইঞ্জিনিয়াররা চেঞ্জ করে হলো ওই তাদের ডিজাইন স্পেসিফিক করে। সো হলো এক্সপোর্ট ডিজাইন করে, দেন নেক্সট এবং সিনিয়র সেলস ডিজাইন কনস্ট্রেন্ট গুলো পাবো। এটা হলো এইচডিএল এর ইন এ নাটশেল একটা হলো ফ্লো। এই যে ফ্লোটা, এই ফ্লোর প্রতিটা জিনিস এইখানে কোডে দেওয়া আছে, প্রতিটা জিনিস কোডে ডিফাইন করা আছে। অলরাইট, সো আমরা নেক্সট ল্যাবে এই কোডটা অ্যানালাইসিস করব যে কোডটা কিভাবে কাজ করে। এখন আপ টু দিস জেনারিক জেনাস ওয়ার্কফ্লো, এখান থেকে শুরু করে পেজ 5, নেক্সট ল্যাবে আপ টু পেজ 5 তোমাদের কোনো কোয়েশ্চেন অথবা রাইট নাও যদি কোয়েশ্চেন থাকে তোমরা আমাকে আস্ক করো অথবা নেক্সট দিন করবা। অলরাইট, এখন আমাকে বলো তোমাদের কোনো কোয়েশ্চেন আছে এই আপ টু এই পেজ পর্যন্ত? একটু স্ক্রল ডাউন করো, কোথায় বুঝো নাই? এনি পার্ট, এনিওয়ান? যদি বুঝে থাকো আমি কোয়েশ্চেন আস্ক করব। সবাই বুঝতে পারছো? হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওরা সবাই বুঝছে ভাই মনে হচ্ছে। স্যার অনেকগুলো ইনফরমেশন তো মনে হয় আরেকবার পড়লে তাহলে পুরোটা ক্লিয়ার হবে। আচ্ছা, আমি রেকর্ডিংসটা দিয়ে দেবো, সমস্যা নেই। ওকে। ওকে, সো অলরাইট, আসলে সাথে সাথে কোয়েশ্চেন করাটাও একটু টাফ, বাট এই পেজ 5 পর্যন্ত তোমরা দেখবা এবং যেখানে বুঝতে প্রবলেম এটা আমাকে নেক্সট ল্যাবে আস্ক করবো যে এই পার্টটুকু বুঝি নাই, আবার বুঝতে হবে। সো দেন আমরা নেক্সট ল্যাবে অবশ্যই এই কোডিং গুলোও দেখবো। সো এইগুলো জাস্ট একটু দেখো যে কি কি লেখা আছে। সো আমি যখন ডিসক্রাইব করব তাহলে বুঝতে সুবিধা হবে। দেন দুইটা টাস্ক আমি দেবো আজকে তোমাদেরকে, আমি বলবো লিখে নিতে এবং নেক্সট ডেতে আমি দেখবো তোমরা করেছো কিনা। ওকে, একটা ফার্স্ট টাস্ক হলো লিনাক্স কমান্ড। সো তোমরা লিখে নাও কয়েকটা লিনাক্স কমান্ড। একটা হলো সিডি, সিডি হলো চেঞ্জ ডিরেক্টরি। আচ্ছা, তোমরা কি দেখতে পাচ্ছ আমার এই গুগল ড্রাইভ? না স্যার। না স্যার। ওকে, লেট মি শেয়ার। All right. ওকে, তোমাদের ওই যে ড্রাইভটা শেয়ার দেওয়া হয়েছে গুগল ড্রাইভ,
ওইখানে লিনাক্স নামে একটা ফোল্ডার আছে, ওইখানে এই পিডিএফটা আমি শেয়ার দিছি। জাস্ট হলো লিনাক্স চিট শিট। সো সবগুলো কমান্ডের দরকার নাই, আমি যেটা জাস্ট ডিফাইন করি ওইটা লিখে নাও। একটা হলো পিডাব্লিউডি, এটা তোমাদের পিএনআর ল্যাব 3 তেও আছে এগুলো সব। সো তোমরা যেটা করবা, তোমাদের হলো ভার্চুয়াল বক্স, লিনাক্স অপারেটিং চালানোর এক্সপিরিয়েন্স আছে কার কার? এনিওয়ান? ওকে, এটা কি ভার্চুয়াল বক্সে চালাইছো, রাইট? স্যার নেটিভলিও চালাইছি লিনাক্স। ওকে, নেটিভলি। সো ভার্চুয়াল বক্স ইনস্টল তো দিতে পারো সবাই, Yes, sir. অথবা তোমাদের কাছে একটা ক্র্যাক থাকার কথা ওই বুয়েটিয়ান একজনের, জি স্যার, ভিএমওয়ার। ভিএমওয়্যার, অলরাইট, ওইটা হলে হবে। তোমরা ঠিক ওই সিস্টেমটাতে যাদের নাই, তোমরা ট্রাই করো আরেকজনকে হেল্প করার। একটু ইন্টারাপ্ট করি ভাই, ওদের কাছে সবার কাছে আমার আছে। ওকে, সবার কাছে আছে। তাহলে তো হলোই। তোমরা তাহলে ওই ভিএমওয়্যারে এই যে কয়েকটা ডিরেক্টরি অপারেশনস, যেমন পিডাব্লিউডি একটা টার্মিনাল ওপেন করে পিডাব্লিউডি দিয়ে ডিফারেন্ট কমান্ড গুলো দেখবে যে এটা আসলে কি কাজ করে। দেন হলো mkdir cd.ls, দেন আরেকটা আছে আমাদের হলো কপি, এই যে সিপি। সো এই যে 1 2 3 4 5 আর এই যে একটা 6, এই 6টা, হ্যাঁ এই 6টা কমান্ড তোমরা ভালো মতো শিখবা। ওকে, নেক্সট ল্যাব আসতে আসতে। সো তোমরা যেন বলতে পারো যে পিডাব্লিউডি দিয়ে কি করি, সিডি দিয়ে কি করি, এলএস দিয়ে কি করি। অলরাইট, এটা একটা টাস্ক। দেন সেকেন্ড টাস্ক হলো টিসিএল স্ক্রিপ্ট, এটা লিখে নাও। টিসিএল এর ফুল ফর্ম হলো টুল কমান্ড ল্যাঙ্গুয়েজ। সো টিসিএল স্ক্রিপ্টিং এর শুধুমাত্র দুইটা জিনিস দেখবা, একটা হলো টিসিএল যেহেতু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অবশ্যই এটাতে কি অনেক ভ্যারিয়েবল আছে। সো টিসিএল এ আমরা ভ্যারিয়েবল কিভাবে সেট করি, হাউ টু ভ্যারিয়েবল ইন টিসিএল, এভাবে সার্চ দিলেও তোমরা অনেক কিছু দেখতে পাবা। ইউটিউব টিউটোরিয়াল বলো, গুগল সার্চ বলো, টিসিএল কিভাবে ভ্যারিয়েবল করে, খুবই ইজি। জাস্ট একটা সেট লিখতে হয়, এসিটি, দেন ভ্যারিয়েবল নেম, দেন আদার। আরেকটা জিনিস সেটা হলো প্রিন্ট কিভাবে করি আমরা টিসিএল এ। সি প্লাস প্লাসে যেমন আমরা সি আউট দিই, ব্যাশে যেমন একো দিয়ে করি। সো টিসিএল এরও একটা কমান্ড আছে যেটাতে আমরা হলো, ধরো যে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম যদি কেউ করে, সো তোমরা যদি টিসিএল এর হ্যালো ওয়ার্ল্ড করো তাহলেই বুঝতে পারবা যে কিভাবে আমরা কিছু প্রিন্ট করি। সো টিসিএল এর জাস্ট দুটো কমান্ড, একটা হলো কিভাবে ভ্যারিয়েবল সেট করি আর কিভাবে প্রিন্ট করি। খুবই ইজি, আই থিঙ্ক 10 to 15 মিনিটস তোমরা যদি স্পেন্ড করো তাহলেই বুঝে যাবো। দেন এই যে 5টা বা 6টা কমান্ড আমি এখানে দিলাম, পিডাব্লিউডি প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, mkdir যেটা ডিরেক্টরি ক্রিয়েট করে, সিডি চেঞ্জ ডিরেক্টরি, এলএস হলো লিস্টিং, সিপি হলো কপি ফাইলস। এই 5টা খুবই ইম্পর্টেন্ট থ্রু আউট দ্য ল্যাব, 5টা আর 6টা কমান্ড তোমাদের মাস্ট এটা শিখতে হবে অ্যাজ এ ভিএলএসআই ইঞ্জিনিয়ার অ্যাজ ওয়েল। অবশ্যই অবশ্যই অবশ্যই, কোনো এক্সেপশন নাই এটার বাইরে। ওকে, সো নেক্সট ল্যাবে আমি জানতে চাই, অথবা তোমরা যেন বলতে পারো যে আমরা এই কমান্ড গুলো পারি, এবং অবশ্যই শুধু কমান্ড গুলো দেখলে হবে না, তোমাদের এক্সিকিউট করতে হবে লিনাক্স সিস্টেমে 1 by 1 প্রতিটা কমান্ড। ওকে, অলরাইট। সো এই দুইটা টাস্ক হলো নেক্সট ল্যাবের। আর হলো ম্যানুয়ালটা অবশ্যই দেখবা ফর এনি কোয়েশ্চেন। সো মোস্ট প্রবাবলি ওই আমরা এই স্ক্রিপ্ট ডিসক্রাইব করব নেক্সট ল্যাবে। Any question? Anyone? Any question? Okay. নেক্সট ল্যাবে কি আমরা মডেল সিম সফটওয়্যার কাজ করব? নেক্সট ল্যাবে এটা ওই শিয়াব স্যার আপনার প্ল্যান। জি জি জি, এটা ডিপেন্ড করে আসলে আমরা যদি শেষ করতে পারি, কমপ্লিট করতে পারি, দেন হোপফুলি ইনশাআল্লাহ মডেল সিম সফটওয়্যার আমরা মুভ করতে পারি। ডিপেন্ড করে আসলে, বুঝছেন? এখন ক্লিয়ারলি বলতে পারছি না কতক্ষণ টাইম লাগে তার উপর ডিপেন্ড করছে। নেক্সট ক্লাসে না হলে এর পরের ক্লাসে 100% শিওর যে হবে ইনশাআল্লাহ।
So but install the software. হ্যাঁ, ইনস্টল করে At রাখেন। least, এটা প্রপারলি কাজ করতেছে। চেক করাটা তোমাদের জন্য একটু টাফ যেহেতু নতুন সফটওয়্যার, বাট জাস্ট লিস্ট ইনস্টল। ওকে, সো সবাই ইনস্টল করবা, এভরিওয়ান শুড শো যে ইনস্টল করছি। সো নেক্সট ল্যাবে যখন কোড করা হবে সবার কোড ভেরিফাই করা হবে সফটওয়্যারে 1 by 1 কাজ করতেছে কিনা, ঠিক আছে? সো স্যার যদি ওদের আর কোনো কোশ্চেন না থাকে হ্যাঁ, আমরা শেষ করে দিচ্ছি। ওকে, হ্যাঁ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। অলরাইট দেন এভরিওয়ান, টেক কেয়ার, বাই বাই। আসসালামু আলাইকুম।